কি অবস্থা, পড়াশোনা শুরু করছো? এই তো স্যার শুরু করছি। ওকে। তো আমি আর সময় নিব না, আমি তোমাদের শুরু করব। তো শুরু করার আগে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আসলে আমরা যে গতানুগতিক স্টাইলে যে পড়াশোনা করি, আমি চাচ্ছি এখান থেকে তোমাদের একটু বের করে এনে যেভাবে পড়াশোনা করলে তোমাদের আসলে অনেক উপকার হবে। যেমন ধরো যে আর্টিকেলটা আর্টিকেলটা তোমরা শুধু উইথ ক্লোজ আর উইদাউট ক্লোজে সীমাবদ্ধ না রেখে তোমরা হচ্ছে এই জিনিসটাকে তোমরা হচ্ছে যে ওভারঅল যে লেখার ক্ষেত্রে ধরো যে আর্টিকেলটা কোথায় বসাতে হয় বা আর্টিকেল কোথায় বসাবো, এই বিষয়ে যদি পুরোপুরি মানে বিষয়টা ক্লিয়ার করো, তাহলে তোমরা দেখবা যে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে অনেক উপকার দিচ্ছে। ওকে। এই ওই ঘরে তো বক বক করছিল বলে চলে গেলাম আবার এখানে দেখো, আর্টিকেল, তো আর্টিকেলটা কি আসলে, এটা তোমাদের আগে বুঝতে হবে যে আর্টিকেলটা আমরা কেন শিখি। তো প্রথম কথা হচ্ছে যে তোমাদের এর আগে যে স্যার ক্লাস নিচ্ছিলেন, উনি তোমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার করছেন। আশা করি তোমরা সবাই ওই ক্লাস সম্পর্কে অনেক ভালোভাবে আইডিয়া রাখো। তো আর্টিকেল, উনি হয়তো বলছিলেন যে আর্টিকেলটা কি, পার্টস অফ স্পিচের কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে জানো তোমরা? সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি, অ্যাডজেক্টিভ। এখন কথা হচ্ছে যে অ্যাডজেক্টিভের কাজটা কি সেটা তোমাদের বুঝতে হবে, যে অ্যাডজেক্টিভের কাজটা কি, অ্যাডজেক্টিভ কি কাজ করে। তোমরা জানো যে পার্টস অফ স্পিচের যে প্রথম যে নাউন পড়ছিলা, সেই নাউনটা কি? ঠিক আছে, তো নাউন এবং প্রোনাউন। আর্টিকেল হচ্ছে তোমার এই নাউন এবং প্রোনাউন, এই দুইটা পার্টস অফ স্পিচকে কি করতে পারে, মডিফাই করতে পারে। এখন মডিফাই করার বিষয়টা কেমন, ধরো যে যদি আমি বলি যে নীল আকাশ, সে নীল আকাশ, তো আকাশ যদি নাউন হয়, ধর ব্লু স্কাই বলা হয়, তাহলে ব্লুটা কাকে মডিফাই করলো, স্কাইকে মডিফাই করলো। দেখো, তাহলে ব্লু এখানে কি, নাউন, নাউনকে মডিফাই করলো কি, অ্যাডজেক্টিভ। তাহলে কি বললাম যে অ্যাডজেক্টিভের কাজটা কি, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন এবং প্রোনাউনকে, শুধু নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। ঠিক আছে, তো জি তোমরা স্যার। সবাই খাতা এগুলো লিখে নিবা। তো দেখো, আর্টিকেল বলতে আমরা কি বুঝি, প্রথমত আমরা সবাই পরিচিত এ, এন এন ডি এবং কি, ডি দি না দা, বলো তো এটা। তোমরা সবাই হয়তো বা জানো যে দি না দা বলা হয়, এটাকে দা বলা হয় কখন আর দি বলা হয় কখন। দি কখন বলি, যখন এই যে বাক্যের আর্টিকেল অর্থাৎ টি এইচ ই, এরপরে যখন তোমার যে ওয়ার্ডটা শুরু হয় সেটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয়। ভাওয়েলটা কি, কয়টা, পাঁচটা, এ, এন ই, জি আই, ও, ও আর হচ্ছে কি ইউ ইউ। এই পাঁচটা ভাওয়েলের পূর্বে যদি এই টি এইচ ই এই ওয়ার্ডটা থাকে, তাহলে আমরা উচ্চারণ করব কি, দি। ডি। কেমন? জি স্যার। আর দা কখন বলবো, দা বলবো যদি এই টি এইচ ই এই ওয়ার্ডটার পরে যদি কনসোনেন্ট থাকে। কনসোনেন্ট কি তোমরা জানো যে যে তোমার পাঁচটা ভাওয়েল আছে, পাঁচটা ভাওয়েল ছাড়া যে বাকি লেটার গুলো আছে, সেগুলো তোমার কি, কনসোনেন্ট। যদি তোমার টি এইচ ই এই ওয়ার্ডটা বসে, তখন আমরা কি বলবো, দা বলবো। আশা করি বুঝতে পারছো এটা। আর হয়তোবা এই বিষয় নিয়ে তোমাদের কনফিউশন থাকবে না। তারপরে যদি বলি যে আর্টিকেল কয় ধরনের, একটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল, কি বললাম, ইনডেফিনিট ডিফিনিট আর্টিকেল। আর একটা আর ইনডেফিনিট একটা হচ্ছে আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল। তো ভাইয়া, ডিফিনিট আর্টিকেল আর ইনডিফিনিট আর্টিকেল, এখানে তোমাদের বুঝতে হবে যে বিষয়টা কি। আমি আবারও বলতেছি যে যে ভাওয়েল আছে বোধহয় তার পূর্বে অ্যান বসবে, কনসোনেন্ট আসে বিধায় তার পূর্বে এ বসবে, কোথায় দা বসবে, এটা নিয়ে যে তোমার ডাউট হয়, যে আসলে আমরা গতানুগতিক স্টাইলে যে রুলস গুলা করি,
যে আসলে এর পূর্বে এ বসে, ওটার পূর্বে অ্যান বসে, ওটার পূর্বে দা বসে, তখন কি হয়ে যায়, আমরা যখন ফিল ইন দা ব্ল্যাঙ্কের সামনে চোখ করে, অর্থাৎ একটা ওয়ার্ডের সামনে যখন গ্যাপ থাকে, তখন যখন দেখি তখন আমরা কনফিউজিং হয়ে যায় যে আসলে ওই ওয়ার্ডের পূর্বে হচ্ছে কি এ বসাবো নাকি অ্যান বসাবো নাকি দা বসাবো, কারণ কনসোনেন্ট থাকে। আমরা জানি ওয়ার্ড গুলো শুরুই হয় কি ইংলিশ অ্যালফাবেটে যে 26টা লেটার আছে সেগুলো দিয়ে। তো তোমার 5টা ভাওয়েল আর 21টা যে কনসোনেন্ট আছে, এগুলো দিয়েই তোমাদের কি হয়, ওয়ার্ড গুলা তৈরি হয়। তো ফার্স্ট লেটারের উপর ডিপেন্ড করে যে সবকিছু হবে এমনটা মানে না, অর্থাৎ সব ক্ষেত্রে যে এ এন বসবে তার কোনো মানে নাই। দা কোথায় বসে এই জিনিসটা তোমাদের আগে ক্লিয়ার করব, যে আসলে এ এন এর কাজটা কি আর দা এর কাজটা কি, দা অথবা দি বললাম। এ আর এন এর অর্থ হচ্ছে একটি, কি বললাম, একটি। একটি। এটার অর্থই হচ্ছে একটি। আর টি এর অর্থ ধরতে পারো টি। টি মানে বিষয়টা হচ্ছে তোমাকে বোঝায়, যখন ধরো যে একটা উদাহরণ দিই, তোমাকে বলা হলো, তুমি ধরো বাসায় আসছো, বাসায় এসে বললা যে তোমার আম্মুকে বললা যে আম্মু আমি আসার সময় একটা পাগল দেখেছি। তাহলে প্রথম দিন যখন তুমি পাগলটিকে দেখলা, তখন তুমি বাসায় কি বলবা বলো তো? তুমি বাসায় বলবা যে একটি পাগল দেখছি। পরবর্তী দিন ধরো তুমি স্কুল থেকে আসার সময় তুমি ওই পাগলটিকে আবার দেখলা, তখন কি আবার বলবা যে আমি একটি পাগল দেখেছি? তুমি তখন কি বলবা বলো তো? তুমি তখন বলবা যে আমি পাগলটিকে দেখেছি আবার। দেখেছি। বিষয়টা বুঝতে পারছো কিনা, যে প্রথম দিন যে তুমি পাগলটা দেখলা সেটা হচ্ছে কি ছিল, অনির্দিষ্ট। আর এই অনির্দিষ্ট অনির্দিষ্ট বোঝানোর জন্য তোমাকে ব্যবহার করতে হবে কি, এ অথবা এন। অ্যান। আবার যে পরবর্তী দিন যে তুমি বাসায় এসে বললা যে আমি পাগলটি দেখেছি, তখন তুমি কি করবা, পাগলটা কিন্তু তোমার কাছে পরিচিত হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে, তখন তুমি ব্যবহার, সেখানে তুমি তখন ইউজ কি করবা করবো? কি দি। বলতো? দি। আমি একটা উদাহরণ দিই। তোমাকে কথা। বলা হলো যে তুমি একটা কলম কিনে নিয়েছো, একটা দোকান থেকে একটা কলম কিনে নিয়েছো। বলা হলো বাই ড্যাশ পেন ফ্রম ড্যাশ শপ। প্রথমে কি বললাম, তুমি দোকান থেকে একটি কলম কিনে আনো। পরে আমি আরেকটা এক্সাম্পল দিলাম, সেটা হচ্ছে কি বাই ড্যাশ পেন ফ্রম ড্যাশ শপ। এখন বলা হলো দোকানটি থেকে তুমি একটি কলম কিনে আনো। আবার বললাম যে বাই ড্যাশ পেন ফ্রম ড্যাশ শপ। তো বিষয়টা দেখো, তোমাকে এখানে তিনটা সেন্টেন্স দেওয়া হলো। প্রথমটাতে বললাম যে তুমি একটি দোকান থেকে একটি কলম কিনে আনো। পরেরটাতে বললাম তুমি দোকানটি থেকে একটা কলম কিনে আনো। পরেরটাতে বললাম তুমি দোকানটি থেকে কলমটি কিনে আনো। বিষয়টা বুঝে নাও যে কোথায় আমি দা বসাবো আর কোথায় আমি এ অথবা এন বসাবো, এই কনসেপ্ট, অর্থাৎ কোথায় আমি ডিফিনিট আর্টিকেল বসাবো আর কোথায় আমি ইনডিফিনিট আর্টিকেল বসাবো, এই জিনিসটা তুমি আগে ক্লিয়ার করো যে আসলে ডিফিনিট বলতে কি বোঝায় আর ইনডিফিনিট বলতে কি বোঝায়, অর্থাৎ নির্দিষ্ট জিনিস বলতে কি বোঝায় আর অনির্দিষ্ট বলতে কি বোঝায়। তো যেটা বললাম যে বলা হলো বাই ড্যাশ ড্যাশ পেন ফ্রম শপ ড্যাশ শপ। বলা হলো যে যে তুমি একটি দোকান থেকে একটি কলম কিনে আনো, অর্থাৎ তুমি একটা দোকান থেকে যে কোনো একটা কলম কিনবা, অর্থাৎ যে কোনো দোকান থেকে যে কোনো একটা কলম কিনবা। সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে দোকানটাও অনির্দিষ্ট, কলমটাও অনির্দিষ্ট। তোমাকে বলা হয় নাই যে একটা নির্দিষ্ট দোকান থেকে কলম কিনে আনো, ওই নির্দিষ্ট কলম, অর্থাৎ নির্দিষ্ট দোকান থেকে নির্দিষ্ট কলম কিনতে বলা না, বলা হয়েছে যে কোনো দোকান থেকে যে কোনো কলম কিনে আনতে। এই যে বললাম যে কোনো, অর্থাৎ তোমার কাছে বিষয়টা কিন্তু অনির্দিষ্ট, তোমাকে নির্দিষ্ট করে বলা হয় নাই যে ভাইয়া ওই দোকান থেকে ওই কলমটা কিনে আনো। তাহলে প্রথম সেন্টেন্সে দেখতেছি কি, যে যে কোনো একটা কলম যে কোনো একটা দোকান থেকে কিনে আনতে পারতেছি। বিষয়টা বুঝতে পারছো কিনা? তাহলে দেখো যে আমরা এখানে কি বসাবো, একটি কলম কি একটা দোকান থেকে। তাহলে বাই এ পেন ফ্রম এ শপ মানে কি একটি দোকান থেকে একটি কলম। তার মানে কি এখানে তোমাকে দোকানটাও অনির্দিষ্ট, কলমটাও অনির্দিষ্ট। পরের বাক্যে কি বললাম, যে দোকানটি থেকে একটি কলম কিনে আনো, দোকানটি থেকে একটি কলম কিনে আনো। তার মানে কি দোকানটা কিন্তু তোমার কাছে নির্দিষ্ট থাকে না, যে এলাকায় ওই অমুক চাচার দোকান, অমুক মুরব্বির দোকান থাকে কিনা। তখন কি বলা হয়, আম্মু বলে যে ওই দোকান থেকে তুমি এটা কিনে আনো, তখন তোমার কাছে দোকানটা কিন্তু নির্দিষ্ট। যখন তোমার কাছে দোকানটা নির্দিষ্ট হয়ে গেল, তার পূর্বে কি বসালাম বলো তো? কি দেখছো এই কনসোনেন্ট আসছে, তাহলে কি বলবো, দা বলবো না দি বলবো? অবশ্যই দা বলবো। তারপরে কি বললাম, যে একটি কলম, কলমের ক্ষেত্রে কিন্তু তোমাকে বলে নাই যে নির্দিষ্ট, কলমের ক্ষেত্রে তোমাকে কি বলছে, যে অনির্দিষ্ট, যে কোনো একটা কলম তুমি আনতে পারো। তাহলে এ পেন।
আবার লাস্ট ওয়ান তোমাকে বলে দিল যে ওই দোকানটি থেকে ওই কলমটি আনবা। বিষয়টা দেখো যে দোকানটাও তোমার কাছে নির্দিষ্ট, কলমটাও তোমার কাছে নির্দিষ্ট। সেক্ষেত্রে তুমি কি বলো তো ইন্ডিভিজুয়াল আর্টিকেল বসাতে পারবা? তখন তোমাকে জি এখানেও কি ডি বসাতে হবে, সরি দা বসাতে হবে, এখানেও তোমাকে দা বসাতে হবে। তা কেন বলতেছি, কারণ এস একটা কনসোনেন্ট, তাহলে সব যে ওয়ার্ডটা ওয়ার্ডের ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, এই জন্য আমি কি দি না বলে দা বলতেছি। পেনের ফার্স্ট লেটারটা কি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, এখানে এখানে আমি দি না বলে দা বললাম। আমি আশা করি তোমাদের কনসেপ্টটা দিতে পারছি, অর্থাৎ কোথায় আমরা নির্দিষ্ট করে বোঝাবো আর কোথায় আমরা অনির্দিষ্ট করে বুঝবো। বুঝতে পারছি বিষয়টা? এখন ওইটাই, অর্থাৎ আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আর্টিকেল মানে শুধু কনসোনেন্টের পূর্বে এ, ভাওয়েলের পূর্বে এন, এই জিনিসটা তোমাকে ভুলে যেতে হবে। তোমাকে নির্দিষ্ট আর অনির্দিষ্ট তোমাকে বোঝাতে হবে। তাহলে কি বললাম, যদি নির্দিষ্ট কোনো কিছু বোঝায়, সে নির্দিষ্ট নাউনের পূর্বে অবশ্যই কি বললাম বলো তো, আর্টিকেল কোথায় বসে? আর্টিকেলটা বসে হচ্ছে তোমার নাউনের পূর্বে। আর্টিকেল কেন নাউনের পূর্বে বসে আমি আগেই বলেছি যে আর্টিকেল কি এক ধরনের অ্যাডজেক্টিভ। আর্টিকেলকে কি কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। আর অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কি নাউন এবং প্রোনাউনকে মডিফাই করা। কিন্তু প্রোনাউনের পূর্বে তো ভাই আর্টিকেলের দরকার নাই। আর্টিকেল তাকে নাউনের পূর্বে বসে কেন? নাউনকে মডিফাই করার জন্য। মডিফাইয়ের বিষয়টা তোমাকে বুঝতে পারছো, তো নাউনটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, এক্ষেত্রে তোমাকে একটা নাউনের পূর্বে একটা আর্টিকেল, অর্থাৎ এটাকে ডিটারমিনারও বলা হয়, বসাতে হয়। ডিটারমিনার অনেকগুলো আছে, কিন্তু এখানে নির্দিষ্ট হবে এ, এন আর হচ্ছে দি বা দা, এগুলা কি তোমার ডিটারমিনার, অর্থাৎ নির্দিষ্ট এবং অনির্দিষ্ট করতে ব্যবহার হয়। বুঝতে পারছো আশা করি? এখন চলো আমরা মূল ক্লাসে যাব। এটা তোমাকে জাস্ট ডিফিনিট আর্টিকেল আর ইনডিফিনিট আর্টিকেলের, অর্থাৎ তুমি যে ব্যবহার করবা, অর্থাৎ কোথায় নির্দিষ্ট করে বোঝালো, কোথায় অনির্দিষ্ট করে বোঝালো, জাস্ট এই কারণে তোমাকে এই তিনটে এক্সাম্পল দিয়ে তোমাকে ডিফিনিট আর এবং ইনডিফিনিট এই আর্টিকেলের মধ্যে পার্থক্য বোঝালাম আমি। এখন ভাইয়া চলো আমরা কিছু রুলস দেখে এবং আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। ওকে দেখো, তাহলে প্রথমে আমরা এ আর হচ্ছে কি এন, তাহলে এই দুটার অর্থ কি বলছি বলো তো ভাইয়া? একটি। একটি। তাহলে একটি কখন ব্যবহার করি আমরা? আবারও বলতেছি, যখন কোনো নাউন অনির্দিষ্ট করে বোঝায়। অর্থাৎ যেটা বললাম, তুমি যখন স্কুল থেকে আসতেছিলা তখন তুমি প্রথমবার যখন একটা পাগল দেখবা তখন বলবা আমি একটা পাগল দেখলাম। যখন তুমি পরের বার পাগলটা দেখবা তখন বলবা যে পাগলটিকে দেখেছি। বিষয়টা বুঝে নাও। তাহলে দেখো এখানে এ আর এন দুইটা মানে কি একটি, অর্থাৎ নির্দিষ্ট অনির্দিষ্ট করে বোঝানোর জন্য এও বসতে পারে ভাইয়া, এনও বসতে পারে। এখন কোথায় আমি এ বসাবো আর কোথায় এন বসাবো, এই কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করবো। আমি রুলস লিখাবো না, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করো, খাতা নিয়ে বসো। তোমরা দেখো 5 মিনিটের মধ্যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আমি যদি বলি যে প্রথমে কি আমরা জানি যে ইংলিশ যে অ্যালফাবেট আছে, ইংলিশ অ্যালফাবেটে মোট লেটার আছে কয়টা? টোটাল 26টা। ওকে, 26টা অ্যালফাবেটের মধ্যে আমরা জানি 5টা ভাওয়েল, বাকি 21টা হচ্ছে কি কনসোনান্ট। কি বললাম? 5টা ভাওয়েল, বাকি 21টা হচ্ছে কনসোনান্ট। তাহলে দেখো আমরা যদি বলি একদিকে যদি লিখি ভাওয়েল, একদিকে লিখি যদি কনসোনান্ট, বলা হলো কি ভাওয়েল, আর একদিকে বললাম কি কনসোনান্ট। তাহলে কি বললাম? ভাওয়েল এবং কনসোনান্ট। অর্থাৎ ভাওয়েল এবং কনসোনান্ট বলতে কি বোঝাবো? দেখো ভাইয়া, এখানে আমি যদি লিখি অ্যাপেল, APPLE। ফার্স্ট লেটারটা কি আছে বলতো? ভাওয়েলে আছে, অর্থাৎ এ দিয়ে আছে। তাহলে বুঝে নেব যে এই অ্যাপেল, অ্যাপেলের ফার্স্ট লেটার কি ভাওয়েল আছে, এর পূর্বে আমি কি এন। বসাবো? আর এখানে যদি বলি ভাই পেন, তাহলে এখানে যে পেন আছে পি হচ্ছে তোমার কি কনসোনেন্ট, এর পূর্বে আমি কোন এফ। আর্টিকেলটা বসাবো যদি অনির্দিষ্ট করবো। আমি আবারও বলতেছি, আমি বারবার বলতেছি, অবশ্যই এ আর এন বসবে অনির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে। ক্লিয়ার? বুঝতে পারছি বিষয়টা যে ভাওয়েল এবং কনসোনেন্ট কোথায় দেখবো? অর্থাৎ গ্যাপের পরে, অর্থাৎ যেখানে তোমাদের ফিল ইন দা ব্ল্যাঙ্ক থাকে, তারপরে যেখানে আর্টিকেল বসাতে হবে সে ওয়ার্ডের সামনের লেটারটা দেখবো হচ্ছে যে ভাওয়েল নাকি কনসোনেন্ট। ক্লিয়ার? জি। জি স্যার। এখন দেখো আমি এক পাশে লিখলাম সাধারণত ভাওয়েল, যেটা ভাওয়েলের পূর্বে কি বসে? এন বসে। আমি আবারও বলতেছি ভাইয়া, সাধারণত বলতে আমি আমি কিন্তু কখনোই বলে নাই যে এটা তোমার ধ্রুব, অর্থাৎ ভাওয়েল হলেই এন বসবে। তোমাকে আমি আবারও বলতেছি, সাধারণত ভাওয়েলের পূর্বে কি বসে? এন বসে। সাধারণত মানে বুঝো তো?
এন বসতেও পারে নাও বসতে পারে, কিন্তু সাধারণত এন বসে। আর কনসোনেন্টের পূর্বে সাধারণত কি বসে ভাইয়া? এ বসে। বুঝাতে পারছি? কনসোনেন্টের পূর্বে সাধারণত কি বসে? এ বসে। সাধারণত শব্দের অর্থ তোমাকে বুঝতে হবে। তাহলে দেখো, এখন তুমি যদি বলো যে লিখছিলাম অ্যাপেল, তাহলে বলো তো অ্যাপেলের পূর্বে কি বসবে? এ নাকি এন? বলো তো N, এ নাকি এন? তাহলে আমি কি বলছিলাম? সাধারণত ভাওয়ালের পূর্বে এন বসে। তাহলে অ্যাপেলের পূর্বে কি বসবে? এ নাকি এন? অবশ্যই এন বসবে। আমি এদিকে লিখলাম হচ্ছে কি পেন। তাহলে পেন কি কনসোনেন্ট? পেনের ফার্স্ট লেটারটা হচ্ছে কি তোমার কনসোনেন্ট। তাহলে কি বললাম? কনসোনেন্টের পূর্বে কি বসবে? এ না এন? বলো তো। অবশ্যই কি বসবে? এ বসবে। অর্থাৎ আমি আবারও বলতেছি, অনির্দিষ্ট অর্থাৎ একটা ওয়ার্ড অনির্দিষ্ট বলতে বুঝালো, কিন্তু তার পূর্বের ফার্স্ট লেটার যদি কি ভাওয়েল হয়, সাধারণত ভাওয়েলের পূর্বে এন বসে। আর যদি কনসোনেন্ট হয়, কনসোনেন্টের পূর্বে হচ্ছে কি এ বসে। এগুলো ভাইয়া তোমরা নোট করে লিখে নাও। আমরা অবশ্যই তোমাদের পিডিএফ কি প্রোভাইড করবো, এখানে সবই পাবা। তবে আমি যেগুলো বুঝাবো সেটা সুন্দর করে নোট করে রাখবা, কারণ এগুলো তোমাদের অনেক কাজে দিবে। আমি আবারও বলতেছি, লিখে নিবা সবাই, নোট নোট করে লিখে নিবা। তাহলে কি বললাম? সাধারণত ভাওয়েলের পূর্বে এন বসে, আর কনসোনেন্টের পূর্বে কি বসে? এ বসে। বুঝতে পারছি? জি। রুলস তোমরা লিখে নিবা। ওকে, তারপরে কি বলবো? যে আমি আবারও বলতেছি যে ভাওয়েলের পূর্বে সাধারণত এন, কনসোনেন্টের পূর্বে হচ্ছে এ। এখন যদি বলি যে ভাইয়া সবসময় কি, কেন বললাম সবসময় হয় না, তোমাকে এখন দেখাচ্ছি। যদি দেখো ই, ইউ আর হচ্ছে ও, এই তিনটা ভাওয়েল আছে। তিনটা ভাওয়েলের উচ্চারণের উপর ভিত্তি করে এদের পূর্বে এন না বসে এ বসে। এন তো বসে, কিন্তু এদের পূর্বে এ না বসে এন বসে। তোমরা লিখে নিতে পারো। যেমন ই আর ইউ, এটার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, অর্থাৎ দেখো ই এবং ইউ, এটা কিন্তু উচ্চারণ কিন্তু ইউ এর মতোই হয়। যদি এদের উচ্চারণ স্বাভাবিক মতো যদি এদের মতোই থাকে, তার পূর্বে এন বসাতে পারবো না, তার পূর্বে বসাতে হবে আমাকে ভাইয়া কি? এ। কেমন? বলা হলো হি ইজ, হি ইজ ড্যাশ ইউনিক। কি বললাম? হি ইজ দ্যাট ইউনিক বয়। তাহলে দেখো এখানে কিন্তু ইউ আছে, এবং ইউ এর উচ্চারণ কিসের মতো হয়েছে? ইউ এর মতো। যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়, তাহলে ইউনিকের পূর্বে কিন্তু আমি ভাইয়া এন দিতে পারবো না, এন দিতে, এ দিতে হবে। বুঝাতে পারছি বিষয়টা? জি স্যার। তাহলে কি বললাম? ইউ এবং ই, এই দুইটার উচ্চারণ যেমন বলা হলো ইউরোপিয়ান। কি বলা হলো? ইউরোপিয়ান। ইউরোপিয়ান। ইউরোপিয়ানের পূর্বে কি বলবো বলো তো? ইউর উচ্চারণ যদি ই এর মতো হয়, এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তার পূর্বে আমি এন দিতে পারবো না, কি দিতে হবে? এ দিতে হবে। কিন্তু যখন অন্য উচ্চারণ হবে, যেমন এগ, বলা হলো এগ, এটা কিন্তু ইগ না, এটা হচ্ছে এগ। এগের ই থাকা সত্ত্বেও এটার উচ্চারণ কিন্তু কি ইউ হয় নাই, এগ, এর মতো হয়েছে। এর পূর্বে কিন্তু আমাকে এনই দিতে হবে। আবার আমব্রেলা, আমব্রেলার পূর্বে তোমাকে কিন্তু এন দিতে হবে। এখানে ই থাকলেও কিন্তু ইউ এর মতো উচ্চারণ হয় না, কিসের মতো উচ্চারণ হয়েছে? আয়ের মতো উচ্চারণ হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ওয়ান। ওয়ানের পূর্বে ভাইয়া এন না বসে এন বসে। ওয়ানের পূর্বে কি বসে? এন না বসে এ বসে। কেমন হয়? যেমন বলা হলো যে যে ওয়ান আইড ম্যান, বলে না, সেক্ষেত্রে ওয়ানের পূর্বে আমরা কিনতে পারি না, তোমার হচ্ছে যে অ্যান দিতে পারে না। কিন্তু ওল্ড ম্যান তুমি বলতে পারো এখানে অ্যান ওল্ড ম্যান। ওকে, তাহলে তোমার ভাওয়ালের কনসেপ্টটা গেল। আমি মুখে আবার বলবো, তোমরা খাতায় নোট করে নিবা। ঠিক আছে? আমি মুখে আবার বলতেছি, তোমরা খাতায় নোট করে নিবা। বিষয়টা দেখো কি বললাম। প্রথম রুল, প্রথম কথা বললাম যে ভাওয়ালের পূর্বে সাধারণত অ্যান বসে। কি বললাম?
ভাওয়ালের পূর্বে সাধারণত এন বসে, কনসোনেন্টের পূর্বে কি সাধারণত এ বসে। ভাওয়াল কোনগুলা? এ, ই, আই, ও, ইউ। আমি আবারও বলতেছি, যদি কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যদি ভাওয়াল হয়, অর্থাৎ কোন ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যদি এ, ইউ, আই, ও, ইউ থাকে, তাদের পূর্বে সাধারণত অনির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে ইনডিফিনিট আর্টিকেল এন বসাতে হয়। কেমন? তাহলে ভাওয়েলের বিষয়টা গেল। তারপরে কি বললাম, যে ভাওয়েল হওয়া সত্ত্বেও যদি ই এবং ইউ, কি বললাম, যদি ই এবং ইউ এই দুটার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, শব্দের শুরুতে ইউ, যেমন ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, ইউনিক, এগুলা কিসের মতো উচ্চারণ হচ্ছে? ইউ এর মতো। যদি ইউ এর মতো উচ্চারণ হয়, তাদের পূর্বে আমরা এন বসাবো না। এন না বসায় কি বসাবো? এ বসাবো। ক্লিয়ার? কিন্তু এগ, হ্যাঁ, আমব্রেলা, এগুলার পূর্বে কিন্তু আমরা এ বসাবো। আরেকটা কি দিলাম? ওয়ান। ওয়ানের পূর্বে এন বসানো যাবে না, ওয়ানের পূর্বে তোমাকে এ বসাতে হবে। কেমন? যে ওয়ান আইড ম্যান যেটাকে বলা হয়। কেমন? তো ওয়ান ডে ম্যাচ বলে না, যে ওয়ান ডে ম্যাচ আছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ওয়ানের পূর্বে এন বসানো যাবে না, কি বসাতে হবে? এ বসাতে হবে। আশা করি বুঝতে পারছি। তাহলে আমি যদি ভাওয়ালের কনসেপ্ট ক্লিয়ার করতে পারি, তাহলে এখানে কনসেন্ট্রে চলে যাবো। তোমরা কি সবাই বুঝতে পারতেছো? না বুঝতে পারলে তোমরা কমেন্ট করে জানাবা, আমি আবার বুঝাবো। কারণ অনেকগুলা পড়াতে হবে, রুলস তোমরা খাতায় লিখে নিবা, তারপর তোমরা পিডিএফ পাবা। মেন কথা হচ্ছে তুমি পারতেছো কিনা, বুঝতেছো কিনা, এটা বড় কথা। কেমন? ওকে। তারপরে আসি কনসোনেন্টের বেলায়। কনসোনেন্ট কি বলছিলাম, যে এখানে একটা মাত্র কনসোনেন্ট আছে যেটা কথা শোনে না, সেটা হচ্ছে কি? শুধু এইচ। ওইখানে মাত্র 5টা ভাওয়েল ছিল, 5টা ভাওয়েলের মধ্যে 3টা ভাওয়েল ছিল কি কথা শোনে না। কিন্তু এখানে একটা মাত্র কনসোনেন্ট আছে, সেটা হচ্ছে এইচ। এটা কথা শোনে না। বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ এইচ এর পূর্বে সবসময় তুমি অনির্দিষ্ট বোঝানোর ক্ষেত্রে তুমি এই ব্যবহার করতে পারবা না। আমরা জানি এইচ এর উচ্চারণ সাধারণত কিসের মতো হয়? বাংলা হয়ের মতো। কিসের মতো? হয়ের মতো। যদি এইচ এর উচ্চারণ হয়ের মতোই হয়, তাহলে তুমি এইচ এর পূর্বে এ বসাতে পারবা চোখ বন্ধ করে, যদি অনির্দিষ্ট করে বুঝায়। আমি আবারও বলতেছি, কিভাবে বুঝাবে? অনির্দিষ্ট করে বুঝাবে। যেমন এ হর্স, বুঝতে পারছি বিষয়টা? কিন্তু তুমি যদি দেখো যে এইচ এর উচ্চারণ এইচ এর মতো হচ্ছে না, তোমার হচ্ছে যে অ এর মতো উচ্চারণ হচ্ছে, অর্থাৎ অনুচ্চারিত এইচ যেটাকে বলা হচ্ছে, তখন তোমার এর পুরো বসাতে হবে কি? এন। যেমন অনেস্ট, অনেস্ট কে কখনোই আমরা হনেস্ট বলতে পারি না। এটা কি হনেস্ট নাকি অনেস্ট? অবশ্যই অনেস্ট। তাহলে অ্যান অনেস্ট ম্যান। ঠিক আছে, তাহলে অনেস্টের পূর্বে কি বসালাম ভাইয়া? এ না বসায় অ্যান বসালাম। কেন বলো তো? কারণ এখানে এইচ এর উচ্চারণটা কিসের মতো? হয়ের মতো না হয়ে অ এর মতো, অর্থাৎ অনুচ্চারিত উচ্চারণ হলো, সেটা হচ্ছে কি? এইচ। যেটার কারণে এখানে আমি কি বসালাম? অ্যান। এরকম অনেক উদাহরণ আছে, যেমন আওয়ার, অনারেবল পার্সন বলে না, বলা হয় যে হি ইজ এ অনারেবল, বলে না, সেটাকে কি বলা হয়? হি ইজ অ্যান অনারেবল পার্সন। বুঝতে পারছি বিষয়? দেখো, অনেক এইচ এর উচ্চারণ আছে যেখানে কোনো এইচ এর উচ্চারণ হয় না, হয়ের মতো হয় না, অন্য কোনো ভাবে যে অ এর মতো উচ্চারণ হচ্ছে। বুঝতে পারছি? তাহলে মেন কনসেপ্ট ভাওয়াল আর কনসোনেন্টে এটা গেল। আরেকটা, সেটা আমি একটু পরে আসতেছি। তাহলে এ পর্যন্ত আমি কয়টা কথা বললাম, আবারও বলতেছি। ভাওয়ালের পূর্বে সাধারণত এন বসে, কনসোনেন্টের পূর্বে সাধারণত এ বসে। তাহলে কি বললাম? ভাওয়ালের পূর্বে সাধারণত এন বসে, কনসোনেন্টের পূর্বে সাধারণত এ বসে। অবশ্যই তখন অনির্দিষ্ট করে বুঝালে এ, ই, আই, ও, ইউ। যেমন ভাওয়াল এই 5টা, কিন্তু ই, ইউ আর ও এই 3টা ভাওয়াল কি বললাম, একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে ই এবং ইউ, এদের উচ্চারণ যদি ইউ এর মতো হয়, অর্থাৎ স্বাভাবিক উচ্চারণ হয়, তাদের পূর্বে আমি এন বসাতে পারবো না, এ বসাতে হবে। যেমন এ ইউরোপিয়ান বলা হলো, হি ইজ এ ইউরোপিয়ান, হি ইজ এ ইউনিক বয় বা ইউনিক পার্সন। ঠিক আছে? কিন্তু যখন বলা হবে হি ইজ অ্যান আনকমন পার্সন, আনকমন কিন্তু ইউ হলো না, আনকমন, তাহলে অ্যান আনকমন বসাতে হয়েছে। কেমন? আবার যদি বলা হয় যে এগ, যে বলা হলো যে আই ইট এ এগ এভরিডে, অর্থাৎ আমি প্রতিদিন একটা করে ডিম খাই। বুঝতে পারছি বিষয়টা? যেমন বলা হলো, আবার বলা হলো ওয়ানের ক্ষেত্রে, ওয়ানের পূর্বে কি বসালাম? এ না বসায়, সরি, এন না বসায় এ বসালাম। যেমন বলা হলো এ ওয়ান আইড ম্যান। ঠিক আছে? বলা হলো এ ওয়ান ডে ম্যান, এগুলো আর কি। ক্লিয়ার? আর কি বললাম? কনসোনেন্টের মধ্যে একটাই কথা শুনে না, সেটা হচ্ছে কি? এইচ। এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো হয়, তাহলে এন বসাবো। যদি হ না হয়, অন্য কিছু হয়, তার পূর্বে আমরা কি? এন বসাবো। এ না বসায় এন বসাবো। যেমন অনেস্ট, অনারেবল, আওয়ার, এয়ার। ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে তোমাকে
খেয়াল রাখতে হবে। ওকে, তারপরে হচ্ছে লাস্ট একটা আছে, সেটা হচ্ছে তোমার অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ সংক্ষিপ্ত নামের ক্ষেত্রে কি বসাবো। সংক্ষিপ্ত নামের ক্ষেত্রে কি বসাবো, যেমন বলা হলো যে দেখো এল এল বি, কি বলা হলো, এল এল বি। যদি সংক্ষিপ্ত নাম থাকে, সংক্ষিপ্ত নামের ফার্স্ট লেটারটা দেখবো এটা ভাওয়েল নাকি কনসোনেন্ট। ঠিক আছে, এটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই যে ফার্স্ট যে লেটারটা উচ্চারণ হলো, সে উচ্চারণ করার ক্ষেত্রে ফার্স্টে ভাওয়েল আসলো নাকি কনসোনেন্ট আসলো। দেখো এল উচ্চারণের ক্ষেত্রে তোমাকে প্রথমে এ উচ্চারণ করতে হচ্ছে, তারপরে তুমি বলতে পারতেছো কি এল। তাহলে যেহেতু এল কনসোনেন্ট হওয়া সত্ত্বেও সংক্ষিপ্ত নামের ক্ষেত্রে, আমি আবারও বলতেছি সংক্ষিপ্ত নামের ক্ষেত্রে এল কনসোনেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু এল এর উচ্চারণ কি হলো, কি এ দিয়ে এল উচ্চারণ করতে হচ্ছে, তার পূর্বে তুমি বসাতে পারবা কি এ এল এল বি। ঠিক আছে, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, বি বি এ। ঠিক আছে, বি বি এ বলা হলো, তাহলে দেখো বি উচ্চারণ করার ক্ষেত্রে কিন্তু ব আসতেছে। ঠিক আছে, হ্রস্ব কিন্তু বয়ের পরে উচ্চারণ হয়, আগে না কিন্তু। তাহলে বি, তাহলে বি কিন্তু ভাওয়ালের মতো উচ্চারণ হচ্ছে না, তার পূর্বে তোমাকে কি বসাতে হবে, তাহলে এখানে এন, এন না বসায় এখানে এ বসাতে হবে। আমারও বলতেছি সংক্ষিপ্ত নামের ক্ষেত্রে, সংক্ষিপ্ত নামের ক্ষেত্রে ফার্স্ট লেটারটা যদি তোমার ভাওয়ালের মতো, অর্থাৎ প্রথমে যদি ভাওয়াল দিয়ে উচ্চারণ করতে হয়, তার পূর্বে তাকে কি এন বসাতে হবে। আর যদি বি, অর্থাৎ দেখো যদি কনসোনেন্ট থাকে যেমন সি, আগে কিন্তু ই আসতেছে না, রসের উচ্চারণ হয় কিন্তু পরে, তার পূর্বে কিন্তু এন না বসে আমাকে এ বসাতে হলো। আমি আবারও বলতেছি এই নিয়মটা শুধু সংক্ষিপ্ত নামের ক্ষেত্রে, এল এর ক্ষেত্রে, বাকি এল এর ক্ষেত্রে না। আমি আবারও বলতেছি এটা শুধু সংক্ষিপ্ত নামের এল এর ক্ষেত্রে, বাকি এল এর ক্ষেত্রে না। কেমন, কারণ প্রত্যেকটা কনসোনেন্ট উচ্চারণ করার ক্ষেত্রে তোমার ভাওয়েল দিয়ে উচ্চারণ করতে হয়। যেমন বাংলায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের কথা যদি বলা হয়, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করার ক্ষেত্রে তোমাকে স্বরবর্ণের ব্যবহার নিতেই হয়। একইভাবে ইংলিশেও তাই, প্রত্যেকটা কনসোনেন্ট লেটার উচ্চারণ করার ক্ষেত্রে তোমাকে ভাওয়েল দিয়ে উচ্চারণ করতে হবে। কিন্তু সেটা যদি আগে আসে সংক্ষিপ্ত নামের ক্ষেত্রে, তাহলে তোমাকে এন বসাতে হবে, যদি পরে আসে তাহলে তুমি অবশ্যই এ বসাবা। আশা করি ভাইয়া তোমরা হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্ট নিয়ে আপাতত ক্লিয়ার। তাহলে আমি আবারও বলতেছি, তোমাকে যেটা করানো হলো সেটা হচ্ছে এ পর্যন্ত, সেটা হচ্ছে অনির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে এ এবং এন বসে, এবং এ এবং এন একই অর্থে ব্যবহার হয়। একই অর্থে ব্যবহার হওয়ার ক্ষেত্রে কোথায় এ বসাবো আর কোথায় এন বসাবো এটা ক্লিয়ার করলাম। কেমন? জি স্যার। ওকে, তো দেখো এটা ছাড়াও আরো রুলস আছে না, আরো রুলস তো আছে। এখন বিষয়টা হচ্ছে আর্টিকেল গুলা কোন কোন নাউনের সামনে বসে এটা আমরা দেখবো। আমরা নাউন সম্পর্কে পড়ছি, দেখো তোমার হচ্ছে যে প্রথমে পড়ছিলাম প্রপার নাউন, আমি একবারে বুঝাবো, তোমরা হচ্ছে যে বিষয়গুলা দেখবা। কেমন? প্রথমে কি বললাম, প্রপার নাউন, তারপরে কি আছে কমন নাউন, তারপরে কি আছে কালেকটিভ নাউন, তারপরে আছে তোমার ম্যাটেরিয়াল নাউন, তারপরে আছে তোমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে, তারপরে আছে তোমার হচ্ছে কি, এই গেল পাঁচটা নাউন। ঠিক আছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন কি ভাইয়া, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছুর নাম বোঝালেই সেটা হচ্ছে তোমার নাউন। বিভিন্ন নাউন সম্পর্কে তোমাকে জানতে হবে, কোথায় কোথায় আর্টিকেল বসাতে হবে এটা সম্পর্কে তোমাকে জানতে হলে নাউন সম্পর্কে তোমার একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। কেমন? যেমন হচ্ছে দেখো কিছু নাউন আছে গণনা করা যায়, কিছু নাউন আছে গণনা করা যায় না বা হয় না। তো প্রথমত এই যে পাঁচটা নাউন পড়লাম, প্রপার নাউন কোনগুলা ভাইয়া, যেগুলা তোমার স্পেসিফিক কোনো কিছু বোঝায়, কোনো নাম, কোনো জায়গার নাম, কোনো গ্রন্থের নাম, কোনো কিছুর নাম যদি স্পেসিফিক ভাবে বোঝায় সেটা অবশ্যই সেটা প্রপার নাউন। কেমন? তারপরে কি বললাম, কমন নাউন হচ্ছে কি জাতিবাচক নাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত কমন নাউনের পূর্বেই আর্টিকেল বেশি বসে, কমন নাউন কখনোই সেন্টেন্সে একা একা বসতে পারে না। কমন নাউন বসাতে হলে তোমার কমন নাউনের পূর্বে আর্টিকেল অর্থাৎ ডিটারমিনার অথবা শেষে এস বাই এস যুক্ত করে তোমাকে বসাতে হয়। কমন নাউন কখনোই সেন্টেন্সে একা একা ব্যবহার হয় না, এই জন্যই দেখো
আমরা যখন লিখি যে সে একজন ছাত্র, হি হি ইজ এ টিচার লিখতে হয়, বলতে পারো না যে হি ইজ টিচার। হি ইজ টিচার বলতে পারো না, কি বলতে হয়? হি ইজ এ টিচার। তাহলে টিচার এখানে একটা কি কমন নাউন। ঠিক আছে, বলতে পারো যে স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। তাহলে দেখো স্টুডেন্ট একটা কমন নাউন, এর বিরুদ্ধে তোমাকে আর্টিকেল বসাতে হয়েছে। অথবা তোমাকে বলতে হবে কি সেটা অনেকজন হতে পারে না, দে যদি ব্যবহার করো, তাহলে দেখো দে কি আর দে আর স্টুডেন্টস ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু আবার এ বসাতে পারবে না, কারণ তারা কিন্তু একজন না। আমি আবারও বলতেছি, একজন বোঝানোর ক্ষেত্রে এ এবং এন্ড বসে, অবশ্য অনির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে তোমাকে আর্টিকেল বোঝানোর আগে এইসব বিষয় স্বতন্ত্র রাখতে হবে, সাবজেক্ট দেখতে হবে, নাউন দেখতে হবে। কেমন? তারপরে আছে তোমার কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কোনগুলা? সমষ্টিবাচক যে নাউন গুলা বোঝায়। ঠিক আছে, যেমন ফ্যামিলি, মেম্বার, টিম, এগুলো তোমার কালেকটিভ নাউন। তারপর ম্যাটেরিয়াল নাউন, যেগুলা কি তোমার উপাদানবাচক, অর্থাৎ কি করা হয় তোমার উপাদানবাচক, যেগুলো বোঝাচ্ছে যেটা হচ্ছে তোমার ওজন করা, বিক্রি করা হয়, অথবা যেগুলা কি পরিমাপটা এভাবে করা হয়। যেমন ওয়াটার, ওয়াটারের ক্ষেত্রে কিন্তু তুমি একটা দুটা পানি বলতে পারবা না। বুঝতে পারছো বিষয়টা? আয়রন, গোল্ড, এগুলো তোমার কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। তারপরে আছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলা? যেগুলো চোখে দেখা যায় না, অর্থাৎ যেমন সততা, হ্যাঁ, অনেস্টি, কাইন্ডনেস, ঠিক আছে, চাইল্ডহুড, ফ্রেন্ডশিপ, এগুলাকে বলা অ্যাবস্ট্রাক্ট নাউন। যেগুলোকে বলা বাংলায় বলা হয় তোমার বিমূর্ত, অর্থাৎ যেগুলো তুমি চোখে দেখবা না, অর্থাৎ যেগুলো তুমি গন্ধ নিবা না, স্পর্শ করতে পারবা না, জাস্ট অনুভব করবা, সেগুলোকে বলা হয় তোমার কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা গেল নাউনের ক্লাসিফিকেশন। আর একটা বলতেছি সেটা হচ্ছে গণনার উপর, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। ওকে, সরি, কি বললাম? কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি? যেগুলা নাউন গণনা করা হয় এবং গণনা করা যায়, সেগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। আর যেগুলো নাউন গণনা করা হয় না অথবা গণনা করা যায় না, সেগুলোকে বলা হয় কি আনকাউন্টেবল নাউন। তাহলে দেখো, যেগুলা নাউন গণনা করা যায় সেগুলোর পূর্বে তো তুমি ডিটারমিনার যুক্ত করতে পারবা, তাই না? তুমি তো বলতে পারবে আমাকে একটি কলম দাও, আমাকে কলমটি দাও। হ্যাঁ, তুমি তো বলতে পারবে না আমাকে একটি ভাত দাও, একটি পানি দাও। হ্যাঁ, এভাবে বলতে পারবা? এভাবে বলতে পারবে না। তোমাকে কি যেগুলা গণনা করা যায় অথবা গণনা করা হয়, সেগুলোর পূর্বে তোমার হচ্ছে কি আর্টিকেল বসাতে হয়। কেমন? আমি আবারও বলতেছি, যেগুলো গণনা করা হয় অথবা গণনা করা যায়, সেগুলোর পূর্বেই তোমার হচ্ছে আর্টিকেল বসাতে হয় অথবা আর্টিকেল ব্যবহার করা যায়। যেগুলো গণনা করা যায় না, যেটা বললাম, যে বলা হলো যে আমাকে একটি কি ভাত খেতে দাও, বলবা এটা? না বলবা আমাকে একটি পানি দাও, নাকি বলবা আমাকে একটি সোনা দাও? তুমি বলতে পারবা? পারবা না। তোমাকে কি যেগুলো গণনা করা যায় না, সেগুলো পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, আর্টিকেল বসেই না, এগুলো প্লুরাল ফর্মও হয় না। বলো কি পানিগুলা দাও? হ্যাঁ, পানিগুলো তো বলো না, বলো? বলো না, তাহলে এগুলা কি আনকাউন্টেবল নাউন। ওরকমই থাকে, বুঝা গেছে? যেমনটা দেখতে তেমনই থাকে, এদের সাথে এস যুক্ত হয় না, তাদের পূর্বে কোনো কি তোমার ডিটারমিনারও বসানো যাবে না। কিন্তু যদি আনকাউন্টেবল নাউনকে যদি পরিমাপ করা হয়, তুমি বলতে পারো তার সামনে যদি গ্লাস বসাও, যে এ গ্লাস অফ ওয়াটার, তখন কিন্তু তুমি এক গ্লাস পানিকে বুঝাইলা। বুঝা গেছে? সেক্ষেত্রে তুমি গ্লাসের পূর্বে এ দিতে পারো। ঠিক আছে? ওকে, বলতে পারো যে ব্যাগ অফ টি, এ ব্যাগ অফ টি। ঠিক আছে, তাহলে এক ব্যাগ কি চা, এটা তুমি বলতে পারো। কিন্তু আনকাউন্টেবল নাউনের তুমি ডিটেক্ট বলতে পারবা না যে আই লাইক এ মিল, কখনো এটা বলতে পারবা না। তাহলে কি বললাম ভাইয়া? যে তুমি কখনোই বলতে পারবা না যে আই লাইক এ মিল। আবার বলতেছি, তুমি কখনোই বলতে পারবা না যে আই আই লাইক এ মিল। বলতে পারবা না? কখনো দেখছো এরকম? কখনোই বলতে পারবো না। বলতে পারবো না যে আই, হ্যাঁ, আই ড্রিঙ্ক এ মিল। কখনো দেখছো এরকম? কখনো দেখবা না। বলতে পারবা যে আই ইট এ রাইস? এরকম সেন্টেন্স কখনো দেখছো? কখনো দেখো নাই। তাহলে আমি এই জিনিসটা ফিক্স করতেছি, যেগুলো নাউন আনকাউন্টেবল নাউন, তাদের পূর্বে কখনোই তুমি আর্টিকেল বসাতে পারবা না যদি এর পূর্বে কোনো পরিমাণগত কিছু না থাকে। তুমি কখন আর্টিকেল বসাতে পারবা? যখন বলতে পারবা যে যে বলা হলো যে আই ড্রিঙ্ক এ কাপ অফ টি, কাপ অফ টি,
ট্রি, টি, ঠিক আছে, কি এভরি ডে, এভরি ডে, ঠিক আছে। এক্ষেত্রে তুমি বলতে পারো কি 1 কাপ তুমি চা খাও প্রতিদিন, বলতে পারো আই ইট এ রাইস, বলতে পারো না, তুমি প্লেট বলতে পারো, ঠিক আছে। এক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারবা। ক্লিয়ার করতে পারছি কিনা এটা তুমি এনশিওর করবা ভাইয়াকে ক্লাস শেষে যে বুঝতে পারছো কিনা, না বুঝতে পারলে তোমাদের সকল প্রশ্ন উত্তর আমি দিব। আমি আবারও চেষ্টা করতেছি তোমাদের গতানুগতিক স্টাইলে শুধু রুলস না পড়ায় সেন্টেন্সে দেখানোর ক্ষেত্রে আমি আরো কিছু দেখাই। যেমন তুমি বলতে পারবা যে, যেরকম একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে কেমন হতে পারে, বললা যে আই নিড, তোমার একটা কলম দরকার, তাহলে দেখো পেন, তাহলে এখানে কি বসাবো বলো তো, আর্টিকেল হিসেবে। যদি অনির্দিষ্ট করে বোঝায়, পেন একটা অনির্দিষ্ট, তাহলে তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে কি এখানে এ, কেন, এটা একটা কনসোনেন্ট, কনসোনেন্টের পূর্বে কি বসে সাধারণত এ বসে, আর কনসোনেন্টের পূর্বে একমাত্র কথা শোনা না কনসোনেন্ট একটা ছিল, সেটা হচ্ছে এইচ, আর বাকিগুলা সব ঠিকঠাক, কেমন? ওকে, তোমরা ভাইয়া যা পড়ালাম এতক্ষণ পর্যন্ত তোমরা একটু কাইন্ডলি দেখো, যদি না বুঝতে পারো সেগুলো অবশ্যই স্টার্ট দিয়ে রাখবা, তোমাদের আমি আবার বুঝাচ্ছি। তোমাদের মনে হতে পারে ভাইয়া রুলস লেখাচ্ছে না কেন, আমি যে কথাগুলো বলতেছি তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখো, তোমরা রুলস গুলা নোট করতে পারবা, কিন্তু পুরানো কম হলে সেগুলো পরবর্তীতে পাবা না। আর রুলস তুমি সব বইতে পাবা, প্রত্যেকটা গ্রামাটিক্যাল বইতে রুলস আছে, রুলস পাবা না কোথায়? আমি চাচ্ছি জিনিসগুলা ইউজ করা শিখো, অর্থাৎ সেন্টেন্স অ্যাপ্লাই করা শিখো। তুমি গ্রামাটিক্যাল রুলস জানা লাভ নাই ভাইয়া, তুমি যদি সেন্টেন্স জিনিসগুলো অ্যাপ্লাই করতে না পারো। শুধু আর্টিকেল মানে শুধু উইদাউট ক্লুজ উইথ ক্লুজে বসালা এরকমটা না। আর্টিকেল মানে হচ্ছে কি, তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এ নাউন ব্যবহার করো না, সেখানে তুমি লিখো না, আর্টিকেল বসাতে হয় না তোমাকে, তুমি আর্টিকেলটা এমন ভাবে শিখো যেন কখনোই ভুল না হয়। ওকে, তোমরা একটু সময় দিলাম, তোমরা একটু আগের ক্লাসগুলো একটু মনে মনে রিভিউ করার চেষ্টা করো, তারপর আমি আসতেছি একটু পরে। ওকে। ওকে, তোমাদের আমি কিছু জিনিস বলে দিই, সেটা হচ্ছে এখন ডিফিনিট আর্টিকেল দা কোথায় কোথায় বসে আমি জাস্ট কিছু জিনিস মুখে বলে দিব, সেটা তোমরা দেখবা। আমি আরেকটা জিনিস তোমাদের এনশিওর করতেছি যে কি বললাম, যখন তুমি একটা জিনিস অনির্দিষ্ট করে বোঝাচ্ছ, তাদের পূর্বে তুমি কি বসাবা, এ অথবা এন বসাবা। যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাবা, তখন তার পূর্বে দা বসাবা। আচ্ছা, এখন তোমাদের যদি বলা হয় যে দেখো, ওই যে উদাহরণ দিলাম, এখন বলো, বলা হলো প্রথম আলো, দা প্রথম আলো, একটা মাত্র পত্রিকা, তাই না? দা প্রথম আলো। যেগুলো নিউজ পেপারের কথা যদি বলা হয়, সবগুলো নিউজ পেপারের পূর্বে তোমাকে আর্টিকেল দা বসাতে হয়। তুমি যদি একটা নদীর স্যার কথা বলো, দা পদ্মা, দা যমুনা, দা মেঘনা, তাই কিনা? এগুলো এক একটা নদী নির্দিষ্ট কিনা, বুঝতে পারছো স্যার বোধহয়? তুমি বলতে পারো এই রিভার, কিন্তু যখন পদ্মার কথা বলবা তোমাকে বলতে হবে দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা। এগুলো তোমরা আগে থেকে জানো, এগুলো আমি আমি কিছু বলে দিচ্ছি যে কোনগুলার সামনে তুমি বলবা। স্যার হচ্ছে যে স্যার বলতে চাচ্ছি যেমন ধরো যে নদী, পর্বতমালা, নির্দিষ্ট যেগুলো নদী আছে, এই নদী, পর্বতমালা, ঠিক আছে, বিখ্যাত অট্টালিকা, রাজনৈতিক দল, ঠিক আছে, তারপরে কি সম্প্রদায়ের নামের পূর্বে,
বিখ্যাত গ্রন্থ, সংবাদপত্রের পূর্বে, ঠিক আছে, ক্রমিক সংখ্যা, এগুলো তোমরা জানো। এগুলোর পূর্বে তোমাদের কি বসাতে হয়? আর্টিকেল দা ব্যবহার করতে হয়। তো এগুলা নিয়ে আমি আর বেশি কথা বলতেছি না, আমি তোমাদের ইউজ গুলা দেখাবো যে কোথায় কোথায় তোমরা ডিফিনিট আর্টিকেল বসাবা, ঠিক আছে। স্যার বলতে যেমন স্যার ধরো, আমি একটু আগে বলছিলাম যে যে কাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। তো সব প্রকার নাউন সম্পর্কে দেখেছিলাম। তো দেখো, তোমাকে যদি বলা হয় যে পারফিউম, পারফিউম, পারফিউম দায়ের ব্যবহার, আমি জাস্ট সেন্টেন্স অ্যাপ্লাই শেখাচ্ছি। পারফিউম অফ, বলা হলো যে ইন্ডিয়া। দেখো, পারফিউম অফ ইন্ডিয়া, বলো তো ভাইয়া এর পূর্বে এ বসবে নাকি এন বসবে? কেন এ আর এন বসবে না এটা আমি তোমাকে দেখাচ্ছি। আগে বলে দিচ্ছি, দেখো পারফিউম অফ ইন্ডিয়া, তা পারফিউমটা কোথাকার? ইন্ডিয়ার। তুই বলো তো, এটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না? অর্থাৎ ওই পারফিউমটা কোথাকার? পারফিউমটা তোমার ইন্ডিয়ার, তাহলে এটাকে আমার নির্দিষ্ট করে বোঝালো না? সেটা জাস্ট এটা বুঝো যে নির্দিষ্ট করে বুঝাইছে কিনা। তাহলে তোমার মাথায় এটা কখনোই রাখবা না যে কনসোনেন্ট হলেই তার পূর্বে এ, ভাওয়েল হলেই তার পূর্বে এন। আমি আবারও জিনিসটা ক্লিয়ার করতেছি, জিনিসটা তো নির্দিষ্ট করে বোঝায় তার পূর্বে কি এ আর এন না বসে তোমাকে বসাতে হবে হচ্ছে দা। তাহলে যেহেতু এখানে কি আছে, তোমার কনসোনেন্ট আছে, তাহলে এখানে দি না বলে এখানে কি বলবো? দা, অর্থাৎ দা পারফিউম অফ ইন্ডিয়া। কেমন? এগুলা উদাহরণ তুমি কিছু লিখে নিবা। একইভাবে একটু আগে বলেছিলাম যে ওয়াটারের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু সে ওয়াটার যদি নির্দিষ্ট হয়, বলা হলো ওয়াটার অফ দিস পন্ড। পন্ড মানে তোমরা জানো কি? পুকুর। পন্ড মানে তোমরা জানো কি? পুকুর। তাহলে ওয়াটার, এই পানিটা ওই পুকুরের, বলা হলো ইজ পিওর, বলা হলো ইজ পিওর। তো বিষয়টা হচ্ছে, দেখো এখানে যে তুমি ওয়াটারের পূর্বে আর্টিকেলটা বসাবে, তুমি বলতে পারবা না এই ওয়াটার অফ দিস পন্ড, এই পানিটা কি ওই পুকুরের, অর্থাৎ এই পানিটা তোমার নির্দিষ্ট, অর্থাৎ তোমাকে এখানে ব্যবহার করতে হবে কি? দা। ক্লিয়ার? যদি কোনো জাতি বোঝায়, ধরো বাঙালি জাতি বলে না, তাহলে হ্যালো কি হবে? দা বাঙালি। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? স্যার শুনতে পারছি। জি, স্যারকে শুনতে পাচ্ছেন? ঠিক আছে, দা বাঙালি, বলো তো এটা সিঙ্গুলার না স্যারকে শুনতে প্লুরাল? পাচ্ছেন আমাকে? বাঙালি কি একজন স্যারকে নাকি শুনতে পাচ্ছেন অনেকজন? আমাকে? স্যার স্যারকে শুনতে পাচ্ছেন অনেকজন। আমাকে? তারপরে কি বসবে? আর ব্রেভ। স্যার শুনতে পাচ্ছেন না আমাকে? কেমন? স্যারকে শুনতে পাচ্ছেন আমাকে? তাহলে দেখো, নির্দিষ্ট অর্থাৎ জাতির পূর্ব কি হ্যালো। বসলো? দা বসলো। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে কিনা। অ্যাডজেক্টিভ কোনগুলা তোমরা জানো, যেটা দ্বারা কোনো নাউনকে মডিফাই করে। যেমন এখানে যদি বলা পুর, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। যদি বলা হয় রিচ, এটা একটা অ্যাডজেক্টিভ। এদের পূর্বে কি আর্টিকেল বসে না? বসে। যখন এদের পূর্বে আর্টিকেল বসাবা, অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যখন আর্টিকেল বসাবা, তখন এই পুরা জাতিকে বোঝায়। একটু আগে বললাম জাতির পূর্বে কি বসে? দা। অর্থাৎ জাতি বলতে অর্থাৎ ওই গরিব শ্রেণীর সকল মানুষকে বোঝায়, না ধনী শ্রেণীর সকল মানুষকে বোঝায়। ঠিক আছে? কেমন? তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে কি বসতে পারে? তো আর্টিকেল বসতে পারে। যে বলতে পারো যে দা পোর আর হেইটেড। হেট মানে তো বলছে ঘৃণা করে, এটা এখানে প্যাসিভ সেন্স আছে। কেমন? হেটেড বাই, ওই যে আভিজাত্যদের চিনি, রিচ পার্সন বা রিচ ম্যান যাই বলো না কেন, ঠিক আছে, তাদের দ্বারা কি হয় তোমার? হেটেড হয়। কেমন? দা রিচ, যদি বললাম না দা রিচ, দা রিচ বোঝালে কি বসাবে? পুরা ধনী শ্রেণীকে বোঝাবে। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে দেখো দুইটা জিনিস দেখো। তাহলে এখানে বললাম দা পোর, আর কি বললাম? দা রিচ।
তার মানে এটা দ্বারাও কি পুরা গরিব মানুষদের বুঝাইছে, এটা দ্বারাও পুরা ধনী শ্রেণীদের মানুষদের বুঝাইছে। এগুলো তোমরা খেয়াল রাখবা। তারপরে দেখো সুপারলেটিভ ডিগ্রি তো তোমরা চেনো, তুলনার ক্ষেত্রে, ডিগ্রির ক্ষেত্রে তো তুলনা করা হয়। অর্থাৎ যখন ধরো কাউকে তুলনা করা হবে যে পুরা ক্লাসের মধ্যে, পুরা গ্রামের মধ্যে, পুরা দেশের মধ্যে, এরকম যে তুলনাটা অন্যতম তুলনা বুঝতো, অন্যতম। তো অন্যতম তুলনার ক্ষেত্রে কোন ডিগ্রি ব্যবহার করা হয়? সুপারলেটিভ ডিগ্রি, তোমরা জানো। তো সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে সুপারলেটিভ যে ফর্ম, সেটার পূর্বে দা বসাতে হয়, তোমরা জানো অনেকে। বলা হলো যে শুভ, শুভ ইজ দা, এটা দেখো গুড, বেটার, বেস্ট। তাহলে গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি তোমার বেস্ট। তাহলে শুভ ইজ দা বেস্ট ইন দা ক্লাস, ইন দা ক্লাস। তাহলে দেখো এখানে আরেকটা আর্টিকেল ব্যবহার করা হয়েছে কি বলতো, দা। এখানে ব্যবহার করা হয়েছে কি দা। তার মানে যে ক্লাসের, ওই ক্লাসের সবচেয়ে ভালো ছেলে কে? শুভ। তাহলে দেখো সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দা বসালাম, আর ক্লাসের পূর্বে কি বসাতে হলো দা। কেন বসালাম? কারণ রুমটা নির্দিষ্ট, অর্থাৎ যে ক্লাস, অর্থাৎ যে ক্লাসের মধ্যে শুভ আছে সেই ক্লাসটা কি তোমার নির্দিষ্ট। বোঝা গেছে? দেখা ওকে, ওকে, তোমরা কি বুঝতেছো? তোমরা যেখানে যেখানে বুঝবা না সেটা স্টার্ট দিয়ে রাখবা, তো প্রবলেম লিখে রাখবা, সেখানে আমি আবার বুঝাবো, সমস্যা নাই। তোমাদের না বোঝায় যাবো না আমি। তো আমি বেসিক যেগুলো জিনিস সেগুলো অলরেডি আর্টিকেলে দিয়ে ফেলছি। আরো কিছু জিনিস তোমরা বই ঘাটাঘাটি করলে পাবা। তোমাদের তো ক্লাস কন্টিনিউ চলতেছে, তোমরা বিষয়গুলো পুরো গ্রামার একটা বই, যে কোনো একটা বই ফলো করবা, তোমাদের পিডিএফ ও দেওয়া হবে। তো বিষয়গুলো হচ্ছে তোমরা ওইখান থেকে রুলস গুলা আর একটু দেখবা, যাতে তোমাদের সুবিধার্থের জন্য। কারণ তোমরা জানো যে একটা ক্লাসে সব রুলস পড়ানো সম্ভব হয়ে ওঠে না। তো তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য যতটুকু দরকার ছিল সেটা আমি দিচ্ছি। যদি তারপর ডাউট থাকে আমরা অবশ্যই সেটা ক্লিয়ার করব। ঠিক আছে? এখন তোমাদের আর্টিকেলটা কোথায় কোথায় বসে না আমি এটা দেখাবো। আর্টিকেল কোথায় বসে না, যেমন প্রপার নাউন, তোমার নামের পূর্বে, তুমি ধরো তোমার নাম ধরো শুভ, তোমার নাম ধরে নাও, তোমার নাম হচ্ছে শুভ। ঠিক আছে? তোমার নাম ধরে নাও শুভ, শুভ। এটা দেখো প্রপার নাউন, এই পূর্বে কিন্তু আর্টিকেল বসে না। এবং প্রপার নাউনের পূর্বে, অর্থাৎ তুমি যদি দেখো ক্যাপিটাল লেটার আছে, ক্যাপিটাল লেটারের পূর্বে কোনো আর্টিকেল সাধারণত বসাবে না। সাধারণত কেন বলছি, কারণ কিছু এক্সেপশনাল রুলস আছে। যেমন ধরো যে তোমাকে রবীন্দ্রনাথের সাথে তুলনা করা হলো, নজরুলের সঙ্গে তুলনা করা হলো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আর্টিকেল বসাতে হয়। ঠিক আছে? এগুলো তোমরা জানো, বইতে পাবা। তো এগুলো অত এই লেভেলে তোমাদের দেয় না আশা করি। তো সাধারণত যদি ক্যাপিটাল লেটার দেখো তার পূর্বে আর্টিকেল বসাবে না। তবে একটু খেয়াল করবা, যদি এই যে এই ব্যক্তিটা যদি অপরিচিত হয়, যে তার ব্যক্তিটা অপরিচিত যদি হয়, তারপরেও তুমি এ বসাতে পারো। ঠিক আছে? তোমার ভাই আবারও বলতেছে গ্রামাটিক্যাল ফিক্সড কোনো রুলস দিয়ে চলে না, তোমাকে বেসিক ক্লিয়ার করতে হবে, তারপরে চালাতে হবে। তোমার মেন কনসেপ্টটা হচ্ছে তোমাকে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট এটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? তুমি চাইলে তুমি দেখো যে ওয়াটার যেটাকে বলা হলো, যে ধরো একটা গ্যাপ আছে, তোমরা দেখো আর্টিকেল কোথায় কোথায় বসবে না অলরেডি তোমরা শিখেও গেছো। কোথায় কি বললাম? এই দেখো বলা হলো যে ওয়াটার, জাস্ট ওয়াটার। তুমি সামনে বললা যে আই, দেখা যাচ্ছে, বলা হলো দেখা আই, যাচ্ছে। জি স্যার। আই ড্রিঙ্ক মিল্ক, আই ড্রিঙ্ক মিল্ক এভরিডে। বলা হলো আমি প্রতিদিন দুধ পান করি। এখন দেখো যদি মিল্কের সামনে গ্যাপ থাকতো ভাইয়া, তুমি এখানে আর্টিকেল বসাতে পারবা? না, পারবা না, কখনোই পারবা না। কারণ মিলটা হচ্ছে কি একটা আনকাউন্টেবল নাউন, একটা ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? এর পূর্বে আর্টিকেল তুমি বসাতে পারবে না।
ঠিক আছে, এটা বলে আমি যে পড়াইছি এর পূর্বে তোমরা পেয়ে গেছো যে আনকাউন্টেবল নাউনের পূর্বে ডিরেক্ট আর্টিকেল বসে না। কখন বসে? ওই যে বললাম, যখন তুমি মিল্কের একটা পরিমাণবাচক কোনো কিছু দিবা, যে গ্লাস বা এ কাপ অফ মিল্ক, তখন কিন্তু এ বসতেছে। কিন্তু ডিরেক্ট মিল্কের সামনে বসতে পারতেছে না। কি বসাতে হচ্ছে? তোমার কাপের পূর্বে, যে কাপ অফ মিল্ক। ঠিক আছে, এরকম অনেক কিছু কিছু মেজারমেন্ট আছে, যেমন এ লিটল, এ লিটল, যে অল্প পরিমাণ, বলা হলো এ লিটল মিল্ক, যে আমি অল্প পরিমাণ প্রতিদিন দুধ পান করি। ঠিক আছে, যদি ফিউ বসাতে চাও, বলা হলো যে আই হ্যাভ ফিউ, এ ফিউ, এ ফিউ স্টোরি বুক, স্টোরি বুক। ঠিক আছে, দেখো আমি আবারও বলছিলাম যে কমন নাউনের পূর্বে দেখো, কমন নাউন কখনো একা একা বসে না। দেখো, কমন নাউনের পূর্বে কমন নাউন কখনো একা একা বসে না, প্রমাণ দেখছো? বুক কিন্তু একা বসে না, বুক যুক্ত করা হয়েছে। আবার দেখো, এরপরে ডিটারমিনার ব্যবহার করা হয়েছে কি, এ ফিউ। এ ফিউ অর্থ কি? এ ফিউ আর এ লিটল অর্থ খুবই অল্প পরিমাণ, এরকম বোঝানোর ক্ষেত্রে এ লিটল আর এ ফিউ ব্যবহার করা হয়। এটা বসে সাধারণত সাধারণত আনকাউন্টেবল নাউনের পূর্বে, আর এটা বসে হচ্ছে এ ফিউ বসে তোমার কাউন্টেবল নাউনের পূর্বে। এগুলো কিছু আছে, ফ্রেজ টাইপ, কিছু ফ্রেজ টাইপ যেগুলো আছে তোমরা একটু দেখবা, বইতে পাবা। ফ্রেজ তো ফিক্সড, এখানে তুমি তো চেঞ্জ করতে পারবে না। এই ফিউ এ লিটল যদি বসাতে চাও, তুমি শুধু লিটল বসালে, শুধু ফিউ বসালে মিনিং চেঞ্জ হয়ে যায়। ফিউ আর লিটল মানে হচ্ছে নেই বললেই চলে। তুমি যদি বলো যে আই ড্রিঙ্ক লিটল মিল্ক, তার মানে বুঝালো তুমি অল্প কিছু না, তুমি দুধ পান করো না বললেই চলে। আবার যদি লিখো যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তার মানে বুঝায় কি তোমার কোনো বন্ধু নেই বললেই চলে। কিন্তু যখনই এ ফিউ এ লিটল বসাবা, অর্থাৎ কাউন্টেবল নাউনে পড়বে এ ফিউ, আর আনকাউন্টেবল নাউনে পড়বে এ লিটল, মনে থাকবে। আবার দা লিটল দা ফিউ হয় কখন হয়? যখন হচ্ছে নির্দিষ্ট করে, নির্দিষ্ট বলতে যতটুকু দরকার ততটুকু বোঝায়। বোঝা গেছে? এক্ষেত্রে তুমি দা লিটল দা ফিউ বসাতে পারো। অবশ্যই কি, ফিউ হচ্ছে তোমার কাউন্টেবল নাউনের ডিটারমিনার, আর হচ্ছে লিটল হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার। ওকে, এখন দেখো আমরা আর্টিকেল বিষয়ে মোটামুটি আইডিয়া দিছি। ঠিক আছে, তারপরে তোমরা বইগুলা সুন্দর করে ঘাটাঘাটি করবা, বিশেষ করে যে কোনো একটা গ্রামাটিক্যাল বই নিবা, নিয়ে সেখান থেকে রুলস গুলো দেখবা। যেগুলো রুলসে তোমাদের সমস্যা হয় সেগুলো রুলস তোমরা দাগায় রাখবা। সেগুলো রুলস থেকে ওগুলো যেগুলো প্রবলেম আছে আগামী ক্লাসে তুমি দেখাবা, ওগুলো আমরা কনফিউশন গুলো ক্লিয়ার করে দিব। তোমরা যাদের যাদের সমস্যা থাকে তারা তারা দিবা। তবে এখন দেখো একটা জিনিস তোমাদের শিখা দিই, সেটা হচ্ছে সেন্টেন্স প্যাটার্নটা তোমরা যদি শিখো, তাহলে আর্টিকেলের ব্যবহার বলো না, সবকিছু ব্যবহার তোমাদের খুব ক্লিয়ার হবে। সেটা হচ্ছে কি, সেন্টেন্স প্যাটার্ন কেমন হয় দেখো। প্রথমে দেখো, সাবজেক্ট বসে, কি বসে? সাবজেক্ট বসে। তারপরে তোমাকে বসাতে হয় হচ্ছে কি, মেইন ভার্ব। কি বসাতে হয়? মেইন ভার্ব। তারপরে বসাতে হচ্ছে তোমাকে অবজেক্ট থাকতে পারে, বা যে কোনো জিনিস থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে। ঠিক আছে, কমপ্লিমেন্ট থাকতে পারে। তারপরে তোমার হচ্ছে যে বাকি অংশ ইটিসি থাকতে পারে। ইটিসি জায়গায় কি থাকতে পারে? ম্যানার, প্লেস, টাইম, রিজন, এগুলা থাকতে পারে। তো কথা হচ্ছে, এটা কেন লিখালাম? দেখো, যেটা হচ্ছে তোমার সাবজেক্টের জায়গা, ঠিক আছে, আর যেখানে তোমার অবজেক্টের জায়গা। সাবজেক্ট কি আর হচ্ছে অবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে একটা ভার্ব, অর্থাৎ একটা সেন্টেন্সের যিনি কর্তা, অর্থাৎ যিনি কাজটা সম্পাদন করেন, তাকে বলা হয় কি সাবজেক্ট। সে সাবজেক্ট কখনোই কি তোমার অ্যাডজেক্টিভ হতে পারে বলো তো? অ্যাডভার্ব হতে পারবে বলো তো? পারবে না। কি হতে পারে? তোমার হচ্ছে যে কাজটা করতে পারে, কাজ কে করতে পারে? অবশ্যই নাউন অথবা প্রোনাউন। নাউন অথবা প্রোনাউন ছাড়া কেউ কাজ করতে পারে? পারে না। সেই নাউন এবং প্রোনাউনের পূর্বে কি বসাতে হয়? তোমার, সরি, প্রোনাউন বসাতে হয় কোথায়? তোমার হচ্ছে সাবজেক্টের জায়গা, অর্থাৎ যেখানে সাবজেক্ট বসে, অর্থাৎ ভার্বের আগের প্লেসটা হচ্ছে তোমার সাবজেক্ট, মেইন ভার্বের পূর্বে, সেখানে বসে তোমার নাউন এবং প্রোনাউন। সেখানে যদি নাউন দেখো, সে নাউন থাকবে যেটা, নাউনের পূর্বে যদি কি থাকে, নাউনের পূর্বে যদি গ্যাপ থাকে, ঠিক আছে, নাউনের পূর্বে যদি গ্যাপ থাকে, তাহলে সেখানে তোমাকে যে কোনো ডিটারমিনার বসাতে হয়। তার মধ্যে একটা ডিটারমিনার যেটা বললাম সেটা হচ্ছে কি, আর্টিকেল। এ, অথবা কি অ্যান, অথবা কি দা। সেটা তোমাকে বোঝাতে হবে যে নাউনটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। আবার বলতেছি, সব নাউনের পূর্বে যে এ আন দি বসবে তার কোনো মানে নাই। যদি নাউনটা অনির্দিষ্ট হয় তাহলে এ বসাবা, নয়তো অ্যান বসাবা। আর যদি নাউনটা নির্দিষ্ট হয় তাহলে কি দা বসাবা। একইভাবে অবজেক্টের জায়গাও সেম। অবজেক্টে বসতে পারে কে? তোমার নাউন এবং প্রোনাউন। অবজেক্টটা কি ভাইয়া?
অবজেক্ট হচ্ছে সাবজেক্ট যাকে আশ্রয় করে কাজ করে, তাকে বলা হয় কি, তোমার হচ্ছে প্রোনাউন। কেমন? একইভাবে এখানেও কি থাকে, তোমার নাউন থাকে অথবা প্রোনাউন থাকে। ঠিক আছে, যদি নাউন থাকে তো নাউনের পূর্বে একইভাবে যদি অনির্দিষ্ট করে বোঝায় তাহলে এদের পূর্বে বসাবে কি অ্যান অথবা এ, আর নির্দিষ্ট করে বোঝালে কি বসাবা বলো তো, দা বসাবা। আমি জায়গাগুলা ক্লিয়ার করে দিলাম যে কোথায় কোথায় নাউন থাকে, আর নাউনের পূর্বে স্যার কি শুনতেছেন নাউনের আমাকে? পূর্বে তুমি হ্যালো, কি বসাবা, আর কোন স্যার কি কনসেপ্টে শুনতেছেন বসাবা আমাকে? সেটা আমি আগেই বলে দিলাম। ঠিক আছে, স্যার আসসালামু সাধারণত আলাইকুম, শুনতেছেন প্রপার আমাকে? নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসানোর দরকার হয় না। ঠিক আছে, সাধারণত ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসানোর দরকার হয় না। সাধারণত তোমার হচ্ছে যে আনকাউন্টেবল নাউনের পূর্বে, এক কথা আনকাউন্টেবল নাউন বললে আর কিছু বলা লাগে না, এগুলোর পূর্বে আর্টিকেল বসানোর কোনো দরকার হয় না। কেন হয় না এটা তোমাকে বলছি, যে আনকাউন্ট নাউনের পূর্বে কোনো ডিটারমিনার বসানোর দরকার নাই। যদি তুমি এর আগে কোনো পরিমাণগত কোনো কিছু বোঝাও, মেজারমেন্ট দাও, গ্লাস, হ্যাঁ, কাপ, তখন তার পূর্বে আর্টিকেল বসতে পারে, বসে আর কি। ঠিক আছে, আর কি বললাম, সবচেয়ে বেশি আর্টিকেল বসে কোথায়, কমন নাউনের পূর্বে। কমন নাউন কখনোই একা সেন্টেন্সে ব্যবহার হয় না, ডিটারমিনার নিয়েই বসে। ঠিক আছে, আর্টিকেলও বসতে পারে, সাথে অন্য কিছু বসতে পারে। আমি আবারও বলতেছি, আর্টিকেল কখন বসবে, যখন একটা জিনিসকে অনির্দিষ্ট নাকি নির্দিষ্ট এটা বোঝানোর ক্ষেত্রে তোমাকে আর্টিকেল বসাতে হবে। তোমাকে একটা উদাহরণ দেওয়া হলো, ধরো তুমি ওই যে এর আগে উদাহরণ দিয়েছিলাম যে একটা সেন্টেন্স যদি লিখি, বলা হলো আই, বলা হলো আই স, সমানে তো দেখা, সি মানে দেখা, সমানে দেখেছিলাম অ্যান ওল্ড ম্যান। ভালো করে দেখো, সেন্টেন্সে যখন তুমি ওল্ড ম্যান কে প্রথম দেখেছিলা, আই স অ্যান ওল্ড ম্যান, তখন তুমি কি বসালা বলো তো, যে ও আছে ভাওয়েল। ঠিক আছে, এখানে অ্যান বসালা। পরবর্তী যখন তুমি এই যে ওল্ড ম্যান সম্পর্কে তথ্য দিবা, যা আমি একটা বৃদ্ধ লোক দেখেছিলাম, ঠিক আছে, বলা পরবর্তীতে বললা যে দা ওল্ড ম্যান। ঠিক আছে, দা ওল্ড ম্যান কি অ্যাডভাইসড। ঠিক আছে, বলা হলো কি অ্যাডভাইসড। ঠিক আছে, অ্যাডভাইস বললা তুমি, যে মানুষটিকে আমাকে অ্যাডভাইস দিয়েছিল। তাহলে এখন দেখো এই যে এই লোকটা, তুমি প্রথম উদাহরণ দিছিলাম না, তুমি একটা পাগল দেখলা, তোমার কাছে ছিল পাগল একটা, পরবর্তী যখন পাগলের কথা বললা তখন তোমার কাছে পাগলটা নির্দিষ্ট হয়ে গেল। তাহলে দেখো এই ক্ষেত্রে তোমাকে বোঝানো, একটা সেন্টেন্সে যখন একটা নাউন প্রবেশ করে একটা প্যাসেজে, তখন কিন্তু সেটা ইনডিফিনিট আকারে প্রবেশ করে, যদি সেটা ফিক্সড না হয়। আর যখন আমরা সেই নাউনকে পুনরায় ব্যবহার করতে হয় তখন কিন্তু তাকে নির্দিষ্ট করে ব্যবহার করতে হয়। বুঝতে পারছে? এই হলো আর্টিকেলের মেন কনসেপ্ট ছিল ভাইয়া। এখন তোমরা কতটুকু বুঝতে পারছো এখন আমাকে জানাবা, যে ভাইয়া কতটুকু দিতে পারলো। ওকে, এখন আমি তোমাদের সাথে কথা বলার জন্য প্রস্তুত। তোমরা প্লিজ নিজেদের মনের কথাগুলো ভাইয়ের সাথে শেয়ার করো, তোমাদের কোথায় কোথায় সমস্যা হয়, আর আমি এগুলো নিয়ে একটু আলোচনা করবো, করে তোমাদের ক্লাস শেষ করে দেবো। হ্যাঁ, এতটুকু এতটুকুতে কোনো সমস্যা নেই। জি ভাইয়া, তোমরা একে একে একটু করে রেসপন্স করো, যে তোমরা ক্লাসটা কিছু বুঝলা কিনা, ক্লাসটা কেমন লাগলো, অথবা তোমার কোনো প্রশ্ন আছে কিনা, একটু ভাইয়া রেসপন্স করো। জি স্যার, বুঝছি। না, ভালো ক্লাস হয়েছে ভাইয়া। ওকে, আর্টিকেল নিয়ে এখন তোমাদের সমস্যা থাকলে বলো, যে কোথাও সমস্যা আছে কিনা। আমি দেখতে পাচ্ছি এখানে মোট 12 জনের মতো আছে, তো তোমরা একটু যদি কেউ কিছু বলতে চাও, ওই যে রাইজ হ্যান্ড উঠাতে পারো, আমি তার কথা শুনবো, নয়তো আমি ক্লাসটা শেষ, মানে হয় আরো কি করবো?
ওকে, এখন তোমরা কিভাবে মানে কনভারসেশনের ক্ষেত্রে আচ্ছা এখন তোমরা ওকে, তো তোমরা জানাবা একটু পরে। তো আমি তোমাদের কিছু পরামর্শ দিই, সেটা হচ্ছে পড়াশোনাটা কিভাবে করবা। আমি একজন ভার্সিটি স্টুডেন্ট, তো আসলে টিউশন আমি অনেকগুলো পড়াই, বর্তমানে অনেক টিউশন করে আগে করেছি। তো আমার যেগুলো স্টুডেন্ট যেভাবে পড়াশোনা করতো, তখন একটু গাইডলাইন দিই ভালো ভালো স্টুডেন্ট কিভাবে পড়াশোনা করে। প্রথম কথা হচ্ছে, তুমি একজন স্টুডেন্ট হিসেবে তোমার একটা পার্সোনাল রুটিন থাকবে। তুমি রুটিন তৈরি করো। রুটিনের মধ্যে সবসময় প্রতিদিন, প্রত্যেকটা দিন অন্তত 2 ঘন্টা করে ইংলিশ যেন থাকে। 2 ঘন্টা না হলে অন্তত যেন 1 থেকে 1.5 ঘন্টা তোমার ইংলিশ সাবজেক্টটা থাকে। কেন ভাইয়া, কেন বলতেছি এই কথা? কারণ তোমরা জানো যে ইংলিশ এজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা তুমি শিখলে পারে, তুমি যদি বাংলাদেশে থাকো, এই ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি অনেক, যেটা বলা হয় যে এই ল্যাঙ্গুয়েজে তুমি অনেক কিছু করতে পারো। কারণ এটার সবসময় ভ্যালু আছে, এখনো আছে, আগামীতেও আশা করি থাকবে। আরো 100-150 বছর বাংলাদেশেও ভ্যালুটা থাকবে। তো ইংলিশটাকে এমন ভাবে গুছাই নাও যাতে ভবিষ্যতে তোমাদের এই সমস্যাটা না হয়। ওকে, তো প্রতিদিন সময় রাখবা। মেন কথা হচ্ছে ভাই, ইংলিশ গ্রামারের মধ্যে যদি গ্রামারটা সীমাবদ্ধ থাকে, ঠিক আছে, আমি চেষ্টা করেছি তোমাদের একটা প্যাটার্নে আনার জন্য। আগামীতে আশা করি আরো বেশি বেশি প্যাটার্ন লিখে দিব আমি। সেই প্যাটার্নে কেন আনার জন্য চেষ্টা করতেছি, তোমাদের সেন্টেন্সের প্লেস গুলো চিনতে হবে যে কোথায় কোন জিনিসটা বসাতে হয়। যখন তুমি সেন্টেন্সে ইউজ করা শিখবা, তোমার গ্রামাটিক্যাল তখন তুমি নিজে তৈরি করবা। ওই যে বললাম না যে এখন আমি চাইলে পারতাম যে 1 2 3 4 5 6 করে তোমাদের রুলস গুলা পড়াই দিতে। আসলে ভাই ওই রুলস গতানুগতিক স্টাইল অনেক পড়তো। ক্লাস 6 থেকে গ্রামার পাইছো, ক্লাস 6 থেকে তোমরা পড়ে আসতেছো। তো আমার মনে হয় না যে রুলস আর পড়ানোর দরকার আছে। আমি চাচ্ছি তোমরা রুলস গুলা বাসায় দেখবা, বাসায় পড়বা, অ্যাপ্লাই গুলো তোমাদের শিখাবো। অর্থাৎ একটা সেন্টেন্সে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ তুমি সেন্টেন্স দেখে বুঝবা কিভাবে এখানে কোন জিনিসটা বসানো লাগতেছে। ঠিক আছে, যেমন সামনে কিছুদিন পর বসাবো যে কোথায় নাউন বসাতে হয়, কোথায় প্রোনাউন বসাতে হয়, কোথায় অ্যাডজেক্টিভ বসাতে হয়, কোথায় অ্যাডভার্ব বসাতে হয়। এই প্লেস গুলো আমি দেখাই দিব। যখন এই প্লেস গুলো চিনবা, সেন্টেন্সে এইসব জায়গায় এইসব এগুলা বসে, তখন তুমি অটোমেটিকই পারবা যে হ্যাঁ এখানে এটা বলবে। এই দেখো, একটা ওয়ার্ড যখন বলি যে অনেস্ট, অনেস্ট একটা ওয়ার্ড, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। অনেস্ট কিন্তু একা একা বসাতে পারো না, বলতে পারো যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। দেখো, এই যে অনেস্টি পূর্বে অ্যান বসালে এটা কিন্তু আর্টিকেল। আবার অনেস্ট একটা অ্যাডজেক্টিভ। আবার দেখো, ম্যান একটা নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসাতে হলো। বুঝা গেছে বিষয়টা? আবার বলতে পারো যে কি, যে এই যে সেন্টেন্স গুলো লিখলাম, তাহলে এই যে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করলো, অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসলো। তো এরকম আমি প্যাটার্ন লিখে দিব কোথায় কোনটা বসে, এটা নিয়ে টেনশন নাই। আর নাউনের বেসিক যে ক্লাসটা, অর্থাৎ আমার মনে হয় যে এখানে তোমাদের সমস্যাটা হয়, তিনটে সমস্যা হয়, যেখানে অ্যান বসাবো না ক্যান বসাবো, দা বসাবো না কে বসাবো। আমাদের মাথা সারাদিন এটা ঘুরতে থাকে যে কনসোনেন্ট মানে এ, ভাওয়েল মানে অ্যান। ঠিক আছে, ওই পাহাড় পর্বত পদ্মা মেঘনা মানে দা, এটা না।
আমি মেন কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করছি যে ইনডিফিনিট অর্থাৎ অনির্দিষ্ট করে বোঝালে এ অথবা এন বসাতে হয়, কোথায় এ বসে কোথায় এন বসে এটা দেখাইছি। আর নির্দিষ্ট করে বোঝালে দা ব্যবহার হয়। আর যেখানে আর্টিকেল বসে, যেখানে আর্টিকেল ব্যবহার হয় না, সেখানে তোমাকে ক্রস বসাতে হয়। কোথায় ক্রস বসাতে হয় এই ক্লাসের মধ্যেই পেয়ে গেছো, আর rules দেখবা তোমরা ক্লিয়ার হলো। আচ্ছা ঠিক আছে, এখন আমি তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলতে চাই, তোমরা একে একে একটু রেসপন্স করো। একে একজন একজন করে কথা বলো যে আসলে যে তোমাদের প্রিপারেশনের কি অবস্থা, অর্থাৎ কেমন পড়াশোনা চলতেছে, একটু একে একে বলো। স্যার আচ্ছা আমি আমাদের আচ্ছা স্যার আমি তোমাদের নাম ধরে বলতেছি, তোমরা তোমরা সেই সেই রেসপন্স করবা। ভাই সার্টিফিকেট আসে না যে? ওই পার্টিসিপেশন ধরে নেবেন তো। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি তপন, সরি আপন, আপন না? আচ্ছা আপন ভাইয়া, তুমি বলো তোমার পড়াশোনার কি অবস্থা, কেমন চলে? ঠিক আছে, তোমার কথা একটু বলো, আমরা শুনি ভাইয়াদের, অর্থাৎ শেয়ার করো তোমাদের সমস্যাটা কি। ভাইয়া ইংলিশে তো অবস্থা খারাপ। আচ্ছা এখন বলো, ক্লাসটা বুঝতে পারছো কিনা, ক্লাসটা কেমন লাগলো এটা ভাইয়াকে ইনফর্ম করো। ভাইয়া আমি সত্যি বলতে মাত্র ঢুকছি, কারণ আমি খেয়ালে ছিল না, মানে এটা ছিল যে ক্লাসটা ছিল যে। তুমি মাত্র ঢুকছো? জি। আর ভাইয়া ও আমাদের তো একটা আচ্ছা, সমস্যা তাহলে হচ্ছে, রেকর্ডেড আমরা তো ক্লাসটা দেখে নিবা ভাইয়া কেমন। তারপরে আহ, দেখতে পাচ্ছি তনিমা আপু, তুমি বলো ক্লাসটা কেমন লাগলো, কিছু বুঝতে পারছো কিনা, ক্লাস থেকে কিছু নিতে পারছো কিনা। ভাইয়া এই ক্লাসটায় আমার আপুর ফোন তো, সেই জন্য ওই ওই মানে জুম অ্যাপস ওই আইডিতে খোলা। সরি ভাইয়া। ওই আইডি, আমার নাম জিসান, জি, এখন কে? আমার নাম জিসান। আচ্ছা জিসান, আচ্ছা জিসান, তো এখানে তনিমা দেখতেছি যে। হ্যাঁ ওইটা আমার আপুর ফোন তো, জুম অ্যাপসে ওই ও তো আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভাইয়া বলো, জিসান বলো তোমার ক্লাস কেমন লাগলো, বুঝতে পারছো কিনা। সত্যি কথা বলতে যে আপন ভাই যে যে বললে এরকম কিছুক্ষণ আগে আমি যে বুঝি নাই ভাইয়া, পড়ছিলাম, আহ, মানে পুরো ক্লাস করো নাই তোমরা? একটু আগে ও জি আচ্ছা, না। তারপরে ভাইয়া কে আছো? ভাইয়া আমরা রেকর্ডেড ক্লাসটা কোথা থেকে তারপর পাবো? হচ্ছে শ্যাম। ভাইয়া রেকর্ডেড শ্যাম বলো ক্লাসটা কোথা ভাইয়া। থেকে পাবো? জি স্যার, যতটুকু বুঝতে পেরেছি স্যার। রেকর্ডের হলে ভালো হতো। এখন এখন আমি বলি, যাকে নাম ধরে ডাকবো সে কথা বলবা, আর যার কথা বলা শেষ হবে সে মিউট করে দিবা। এখন বলো, স্যার তোমার স্যার আর্টিকেল ভাইয়া নিয়ে যে কনফিউশন ভাইয়া গুলো ছিল, এখানে কনফিউশন ছিল কিনা, নাকি আরো উচ্চ সমস্যা ছিল তোমাদের? ভাইয়া রেকর্ডেড ক্লাসটা কোথায় পাবো? পাবা, রেকর্ডেড ক্লাস তোমাদের প্রোভাইড করা হবে। এখন শ্যাম, শ্যাম ভাইয়া তুমি, জি স্যার। জি স্যার। এখন বলো তোমাদের ডাউট, তোমার কি ডাউট ক্লিয়ার হয়েছে আমার ক্লাস করে, অর্থাৎ এখানে সমস্যা ছিল নাকি তোমাদের সমস্যা রুলসে ছিল? স্যার, আপনার ক্লাসটা যতক্ষণ দেখলাম আমার যে যে ডাউট গুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে। এখন কথা হচ্ছে তোমাদের যে মেন গ্রামাটিক্যাল যে রুলস গুলো আছে ভাই, এগুলো তো তোমরা রুলস গুলো তো আগেও পড়ছো, পরে তো পড়তে পারবা তাই না? জি। হ্যালো শ্যাম ভাই। ওকে, তারপরে দেখতে পাচ্ছি ইসরাত জাহান জুমানা ঝুমান আপু, প্লিজ একটু রেসপন্স করিয়েন। জি স্যার। বলো এখন তোমার পুরো ক্লাস করছিলা তুমি? জি স্যার। এখন বলো তোমার কি ডাউট গুলো এখানে ছিল নাকি রুলসে ছিল? জি স্যার, আবার বলেন। এখন ক্লাস করে কি কিছু বুঝতে পারছো? জি।
এখন আমি বলি, ধরো যে প্রত্যেকটা বইতে তোমরা গ্রামাটিক্যাল রুলস পাবা। আমি চাচ্ছি সেই রুলস গুলার প্রয়োগ করতে। তুমি যখন প্রয়োগ শিখবা তখন তুমি সেন্টেন্সে অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখলেই বিষয়টা বুঝতে পারবে এখানে কোন আর্টিকেল বসাতে হয়। অর্থাৎ যখন রিটেন পার্ট গুলো লিখবা, প্যারাগ্রাফ, লেটার, কম্পোজিশন, তখনও তোমরা এই রুলস গুলার অ্যাপ্লাই করতে পারবে। আমি চাচ্ছি রুলস এর অ্যাপ্লাই করার ক্ষেত্রে তুমি কোনো বইতে রুলস এর অ্যাপ্লাই পাবা না, শুধু রুলস গুলাই পাবা। এখন তোমরা কি করো, বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। ওকে, তারপরে আছে হচ্ছে আনিকা তাবাসসুম আপু। জি স্যার। এখন বলো, বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি, আমার একটা ছোট্ট সমস্যা ছিল। হ্যাঁ বলো, সমস্যা বলো। মানে এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো হয় তাহলে কি এ বসে নাকি এন বসে? এই শুরু উচ্চারণ যদি হয়ের মতো হয় তাহলে জি তোমার স্যার। ওইখানে এ বসাতে হবে। যেমন হর্স বলা হলো আই হ্যাভ এ হর্স, আমার একটা ঘোড়া আছে। আর যখন বলবা যে সে একজন সৎ মানুষ, ঠিক আছে, তার মানে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অর্থাৎ এই শুরু উচ্চারণ হয়ের মতো হওয়ার কথা। যদি হয়ের মতো হয় তাহলে এ বসবে। আর যদি হচ্ছে তাহলে হয়। অন্য অয়ের মতো উচ্চারণ হয় তখন তুমি অ্যান বসাবা। ক্লিয়ার? জি স্যার, বুঝছি। ওকে, ধন্যবাদ। তারপরে আছে হচ্ছে মাসবাহুল নাকি মাসবাহুল ইসলাম না মেজবাহুল ইসলাম? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। সবাই। মেজবাহুল না মাসবাহুল? স্যার আমি ফাহাদ, সমস্যা নেই, আমি ফাহাদ। আচ্ছা মিশন, তুমি কি কোনো প্রশ্ন করবা? জি, হ্যালো। প্রশ্ন করা ছিল। জি, জি জি, হ্যাঁ ভাই বলো, তুমি অনেক কিছু প্রশ্ন করতে চাচ্ছিলা, বলো। প্রশ্ন করার ইচ্ছা ছিল যে সংক্ষিপ্ত নামের পূর্বে স্যার বলেছে, আমি সেই সময় নেট পিন খারাপ ছিল সেই কারণে শুনতে পাইনি, বিবিএ অর্থাৎ বিএ, বি এর পূর্বে আহ, ওই যেটা বসাবো তখন তো এ বসবে তাই না? ওটা তো কনসোনেন্ট। এটাই প্রশ্ন ছিল। জি স্যার বলেন। আচ্ছা, আমি আমি বলি যে তোমার সংক্ষিপ্ত নাম। আমি এখানে বলছি যে এল এল বি যদি সংক্ষিপ্ত নাম থাকে, যদি ফার্স্ট যে লেটারটা আছে সে লেটার উচ্চারণের ক্ষেত্রে প্রথমে যদি ভাওয়াল হয়, অর্থাৎ এ আসতেছে, দেখো এল উচ্চারণের ক্ষেত্রে প্রথমে এ আসতেছে, যদি এমন হয় তার পূর্বে তোমাকে যেটা কনসোনেন্ট, ঠিক আছে এটা কনসোনেন্ট, কিন্তু তুমি যেহেতু সংক্ষিপ্ত নামের ক্ষেত্রে, আমি আবারও বলছি সব সময় না, শুধু সংক্ষিপ্ত নামের ক্ষেত্রে এল এর উচ্চারণ দেখো প্রথমে ভাওয়েল আসলো এ, এর পূর্বে হ্যাঁ। এন বসাবা, এ বসানো যাবে না, ঠিক আছে? আর জি, কি বললাম, আমি বলছিলাম বি এ যেটা বলা হচ্ছে, তাহলে বি দেখো উচ্চারণ হচ্ছে কি বি। এখানে হ্যাঁ, এটা তো বয়ের মতো উচ্চারণ হচ্ছে, রস্বই কিন্তু বয়ের আগে না, রস্বই কিন্তু বয়ের বয়স পরের পরে। জিনিস। আমি আবার বলতেছি তাহলে ই না কিন্তু, ঠিক আছে? তাহলে বি জি, উচ্চারণ ক্ষেত্রে দেখো প্রথমে কিন্তু ভাওয়ালের মতো আসতেছে না, এই জন্য এখানে এন বসানো যাবে না, কি বসাবা? এ এই বসাবা। বয়স। বুঝতে পারছো ভাইয়া? আর স্যার প্রশ্ন ছিল যে ধরেন সেন্টেন্স বলি, দেখেন সেন্টেন্সটা হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ বলো। সেন্টেন্সটা সেন্টেন্সটা ছিল মিশন গিভ এ ওয়ান কাপ কফি, এখানে কি এ বসানো যাবে? বুঝছেন, আবার বললো মিশন গিভ এ ওয়ান কাপ কফি, ওয়ান কাপ কফি। এখানে কি এখানে কি মানে এ বসানো যাবে ওই ওয়ান এর হ্যাঁ আগে? হ্যাঁ, ওয়ান এর উচ্চারণ যদি ওয়ান মতো হয়, বুঝছো না, ওয়ান এর পূর্বে তুমি কি বসাবা? তুমি হচ্ছে যে এ বসাবা ওয়ান এর পূর্বে, ঠিক আছে? যেমন ওয়ান আইড ম্যান বললাম, যে ওয়ান ওয়ান ডে ম্যাচ যেটা বলে, ওয়ান ডে ম্যাচ বলে না, এগুলোর পূর্বে তুমি এ বসাবা, ঠিক আছে? ওয়ান জি, এর পূর্বে এ বসে, এন বসে না। জি, কিন্তু বাকি ও এর ক্ষেত্রে ওল্ড ম্যান, সেক্ষেত্রে তুমি অ্যান ওল্ড ম্যান বসাতে হবে। বুঝতে জি পারছি? স্যার। জি স্যার। ওকে, আর তনিমা কিছু বলতে চাচ্ছ, তনিমা? জি ভাইয়া, হ্যাঁ আমি বলো। এই যে ভাওয়ালের যে বিষয়টা, এটা আসলে কেমন মাইন্ড হয়ে যায়, এই ভাওয়াল তো সেরকম একটা আসে না। আমরা যদি সেন্টেন্স থেকে যদি শুরু করা হয় তাহলে সব থেকে ভালো হয় আমার মতে। ওকে, সেন্টেন্স থেকে শুরু ভাইয়া। আমি তো তোমাদের বলছি যে তোমাদের প্যাটার্ন আমি শিখাবো, আমি যতগুলা ক্লাস নিব তোমাদের প্রতিদিন কোনো না কোনো প্যাটার্ন শিখাবো, এটা আমি বলছি। কারণ আমি জানি যে ইংলিশের সমস্যা কোথায় হয়। কারণ আমরা পড়াশোনা করে আসছি, আমাদের একটা গাইডলাইনের অভাব ছিল, আমরা গ্রামাটিক্যাল বই পড়ে ভাই রুলস মুখস্থ করে কিছু করা যায় না। এজন্য আমি চাচ্ছি গতানুগতিক স্টাইলে না পড়াইয়ে তোমাদের বিষয়গুলো সেন্টেন্সে অ্যাপ্লাই করানোর জন্য। তোমার হচ্ছে যে ওইসব গ্রামাটিক্যাল রুলস পড়ে মুখস্থ করার কোনো লাভ নাই তুমি যদি সেন্টেন্সে অ্যাপ্লাই না করো।
আমি প্রতিদিন চেষ্টা করবো, অর্থাৎ যত যেদিন আমার ক্লাস থাকে সেদিন সেদিন তোমাদের আমি সেন্টেন্স প্যাটার্ন গুলো দেখাই দেবো, সেখানেই তুমি ডাউট ক্লিয়ার করবে। আজকে যেমন একটা প্যাটার্ন দেখাইছি কি, সাবজেক্ট প্লাস মেন ভার্ব, তারপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট বসে, তারপরে টিটিসি জায়গায় অ্যাডভার্ব বসে। অ্যাডভার্ব গুলো হতে পারে ম্যানার, হতে পারে প্লেস, হতে পারে টাইম, হতে পারে রিজন। আমি প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে দেখাবো যেন সেগুলো তোমরা পেন রাইটিং এ ব্যবহার করতে পারো। এটা আমি আমি আমার জায়গা থেকে যেদিন ক্লাস পাবো সেদিন তোমাদের আমি শিখাবো। এখন এটা নিয়ে তুমি টেনশন করিও না, কেমন? জি। আর কিছু এখন বলবা? আমার কথা হচ্ছে যেটা শিখাবো সেটা বাসায় প্র্যাকটিস করবা। আমি চাই তোমরা ইংলিশে দক্ষ হও। তুমি গ্রামারে 60 পায় প্লাস পায় লাভ নাই যদি তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে দক্ষ না হও। প্রতিদিন বাসায় প্র্যাকটিস করবা, এটাই তোমাদের আমার সাজেশন। হুম। আর কিছু বলবা জি। তনিমা? হ্যাঁ ঠিক আছে, যদি প্রতিদিন প্র্যাকটিস জি। করো দেখবা যে তোমার ইংলিশ স্কিলটা কত ভালো হয়। তখন তুমি নিজে দেখবা যে তোমার একটা প্যারাগ্রাফ মুখস্থ করা লাগবে, তুমি এ প্লাস এমনি পাবে। এ প্লাস কি সবাই পায়? যারা একটু ক্রিয়েটিভ পার্সন, ক্রিয়েটিভ স্টুডেন্ট আর কি, যারা একটু ভালো দক্ষতা আছে তারাই পায়। তুমি সারাদিন রুলস মুখস্থ করো, মডেল কোশ্চেন মুখস্থ করো, তুমি প্রশ্ন মুখস্থ করো, কোনো লাভ নেই যদি তুমি নিজ থেকে একটা সেন্টেন্স বানাতে না পারো। এই জন্য আমি ভাইকে প্রথম কথাই বলি, আমি রুলস পড়াই না। আমি যে টিউশন গুলো করাই আমি রুলস পড়াই না। কথা হচ্ছে তুমি রুলস বাসায় পড়বা। রুলস এর দায়িত্ব আমি, অর্থাৎ তুমি রুলস সমস্যা হবে, রুলস বুঝাবো আমি। যেমন একটু আগে বললাম এলএলবি বুঝো নাই, কিছু জিনিস আমি বেসিক পড়াই দেবো, বাকি রুলস বাসায় দেখবা। আমি তোমাকে সেন্টেন্স অ্যাপ্লাই শেখাবো। আমি যখন এই যে ট্রান্সফরমেশন করাবো, আমি তোমাকে বই ধরাবোই না। আমি আমার মতো করে তোমাকে সেন্টেন্স প্যাটার্ন শেখাবো, যে সেন্টেন্সের কথা বললা তখন তোমাকে আমি সেন্টেন্স প্যাটার্ন শেখাবো। তুমি দেখবো যে সেন্টেন্স প্যাটার্ন জানলে তোমার কোনো রুলস লাগবে না। বুঝতে পারছি? ওকে, সেন্টেন্স প্যাটার্ন জি। নিয়ে টেনশন নাই। আর আশা করি আগামী ক্লাস মেবি স্যার নিতে পারেন। তারপরে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সবাই প্র্যাকটিস করে। ধন্যবাদ সকলকে।